শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বাকিরা একটু রেসপন্ড করেন সব তো। এই সানি, সানি আছেন না সানি নিজেই চলে গেছে? না স্যার, আমি আছি স্যার। আপনার অনলাইন ক্লাসের হচ্ছে এটাই সমস্যা, কে যে খালি ঢুকে অন করে দিয়ে যে ঘুমাইতে চলে যাবে তার কোনো ঠিক নাই। এটা হচ্ছে আপনার অনলাইন ট্রেনিং এর স্যার প্রবলেম। সমস্যা নাই, আমি ফলো আপ করবো স্যার। আপনি কেমনে ফলো আপ করবেন? আপনি কি সবাই নিয়ে সামনে বসে আছেন? না স্যার, নাম ধরে ডাক দিব, যদি রেসপন্স না করে তাহলে স্যার অ্যাটেন্ডেন্স কাটা। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমিও যাতে আপনার ঠিক আছে ডাকলে যেতে পাই, মনে থাকে যাতে। জি স্যার, আমি থাকবো স্যার। আচ্ছা, ওকে। সো কি হয়? আহ, হ্যাঁ, স্ক্রিন। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। আজকে আমাদের টপিক এথিক্যাল ইস্যুস ইন প্যালিয়েটিভ কেয়ার। কারো যদি এখানে কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন, নো প্রবলেম। আচ্ছা, সো আজকে আমাদের সেশনের লার্নিং অবজেক্টিভ গুলা কি? আমরা আশা করি যে এই সেশনটা শেষে আপনারা মেডিকেল এথিক্স এর যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো সম্বন্ধে জানবেন, এবং প্যালিয়েটিভ কেয়ারে আমরা কি কি এথিক্যাল ইস্যুস ফেস করি, সেগুলো নিয়ে কি করা যেতে পারে, সেগুলো আমরা বিভিন্ন সিনিয়রের মাধ্যমে আলাপ আলোচনা করব। যেটা উল্লেখ করা হয় নাই, আমি নতুন করে একটু যোগ করেছি যে মেডিকেল এথিক্স এর ইতিহাস, যে কিভাবে এথিক্স জিনিসটা এখনকার অবস্থায় এসে পৌঁছেছে সেই জিনিসটা। এথিক্যাল ডাইলেমাস, ফিউটাল ট্রিটমেন্টস, এগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং বিভিন্ন এথিক্যাল ইস্যুতে যে কমিউনিকেশন, যে কিভাবে অ্যাপ্লাই করাটা, সেগুলো নিয়ে আমরা আলাপ করবো একটু। প্রথমে এই জিনিসটা দিয়ে শুরু করি যে এথিক্স বলতে কি বোঝায়। তিনটা শব্দ আছে এখানে: ল, মোরাল, আর একটা বলা হচ্ছে মোরাল ডিফারেন্স বিটুইন রাইট এন্ড রং। এথিক্স মানে কি? এই তিনটার মধ্যে কোনটা? বলেন, আনমিউট করে বলেন, যার যেটা ইচ্ছা বলেন। স্যার, মোরাল। মোরাল, ওকে। আর Difference between right and wrong. ডিফারেন্স বিটুইন রাইট এন্ড রং। আর This difference between right and wrong. ডিফারেন্স বিটুইন রাইট এন্ড রং। লটা কেউ বলবেন না? Laws are specific for এথিক্স, এথিক্স আর ল individual. কি এক জিনিস কিনা? As a difference. না, ডিফারেন্ট জিনিস বলতে চাচ্ছেন আর কি। ঠিক আছে, এখন আমরা একটু সামনের দিকে আগাই তাহলে। সো প্রথমে বলা হচ্ছে যে ল আর এথিক্স এক জিনিস না, ল ইজ নট এথিক্স। কেন বলা হচ্ছে? আমরা যদি একটু পার্থক্যের দিকে তাকাই, ল কি আর এথিক্স কি। ল হচ্ছে যেমন দেশের আইন শৃঙ্খলা, আইন নিয়ম কানুন, যে একটা দেশ বা একটা এরিয়াতে যে একটা নির্দিষ্ট যে কিছু রুলস রেগুলেশন তৈরি করা হচ্ছে, যেগুলো মানতে সবাই বাধ্য, সেটাকে বলা হচ্ছে ল। এবং এগুলা খুবই সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকে যে কোনটা কি করলে এখানে ল ব্রিচ হবে, এবং সেক্ষেত্রে আমাদেরকে শাস্তি পেতে হবে। এবং যে জিনিসটা কোনো আমরা যদি ভুল করি, লর যদি ব্রিচ হয়, সেটা জাজ করে কিন্তু অন্যরা। অন্যদিকে যদি এথিক্স এর দিকে তাকায়, এথিক্স এর দিকে তাকায়, এথিক্স কোন জিনিসটা? এথিক্স হচ্ছে যে আমরা নিজেরা নিজেদের ভিতর থেকে বেস্ট যে জিনিসটা আমরা করতে পারি, এবং এটা বাইরের কেউ এটাকে জাজ করে দেয় না, বরং আমার নিজেদের যে জাজমেন্ট, আমাদের যে নিজের বিবেক আছে, সেই বিবেকের মাধ্যমে কিন্তু এটা জাজমেন্ট হয় যে আমরা জিনিসটা ঠিক করছি না ভুল করছি। এবং যেখানে ল অনেক সুনির্দিষ্ট দিক, মানে ক্লিয়ার কাট বাউন্ডারিজ থাকে ল এর, কিন্তু আমরা যখন এথিক্স নিয়ে কথা বলতে যাব, আমরা দেখবো অনেক সময় ওভারল্যাপিং হচ্ছে, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ এখানে অনেকগুলো গ্রে এরিয়া থাকে, যে আপনার কখনো মনে হবে এটা ঠিক, কখনো মনে হবে ওইটা ঠিক। আমরা একটু পরে কিছু সিনিয়রিটি গেলে দেখতে পারবো যে আমরা মাঝে মধ্যে কিন্তু এই শেডস অফ গ্রে এর মধ্যে কিন্তু আমরা মানে কনফিউজড হয়ে যাব। সো তাহলে এথিক্সকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এক কথায় বলা যেতে পারে যে যে ডিসিপ্লিনটা, যে সায়েন্সের ডিসিপ্লিন বা মেডিকেল সায়েন্সের যে ডিসিপ্লিন, যেটা মোরালি গুড অ্যান্ড ব্যাড, এই দুটার মধ্যে আমাদেরকে, বা মোরালি কোনটা রাইট অ্যান্ড রং, এইগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে শেখায়, সেই জিনিসটা হচ্ছে আমার এথিক্স। বিভিন্নভাবে এথিক্সকে সংজ্ঞা দেওয়া হয়েছে। আমি যদি আরেকটু অন্যভাবে বলি, তাহলে যেই
পদ্ধতিতে বা যেই সায়েন্স বা যেই জ্ঞানের দ্বারা আমরা ডিসাইড করি যে কোনটা রাইট কোনটা রং, সেটাকে এথিক্স বলে। কিভাবে আমরা রাইট এবং কিভাবে আমরা কোনটা ঠিক কোনটা বেঠিককে ঠিক করি, সেটাকে এথিক্স বলে। তো এখানে প্রশ্ন হয়ে দাঁড়াবে যে এখানে সাব কম্পোনেন্ট গুলো দেখাচ্ছে কোনটা রাইট কোনটা রং এবং কিভাবে আমরা ডিসাইড করলাম, সবগুলো এথিক্স এর পার্ট। আবার লাস্টের যে এখানে যেখানে বলা হচ্ছে যে এথিক্স আমাদের ভিতরে যে নোশনটা আছে, মানে এই গুড এবং ব্যাড এর মধ্যে পার্থক্য করতে পারা, রাইট এবং রং এর মধ্যে পার্থক্য করতে পারা, সেগুলো নিয়ে ওরিয়েন্টেড যে ব্যাপারটা, সেটা এথিক্স, এই জিনিসটা। এবং এখানে বলা হচ্ছে ইন রিলেশন টু হোয়াট, মানে এই যে গুড এন্ড ব্যাড কিসের প্রেক্ষিতে বলা হচ্ছে, একটা আরেকটা রিলেশনে। সো কার রিলেশনে ভালো বলছে কার রিলেশনে খারাপ বলছে, সেটাও আমাদেরকে এখানে বিবেচনা করতে হবে। এবার একটু পিছন ফিরে যদি তাকায় যে মেডিকেল এথিক্স এর কথা যদি আমরা বলি, এই মেডিকেল এথিক্সটা কিভাবে আসছে, কবে থেকে শুরু হয়েছে। আমরা যদি একেবারে প্রাচীন আমলে চলে যাই, একেবারে যেটা 500 খ্রিস্টপূর্ব জন্মের আগে, হিপোক্রেটিক ওথের সময়, তখন এই এথিক্স শুরু হয়েছে। কারণ যে বিভিন্ন ইতিহাস ঘেঁটে দেখা যায় তখনই বিভিন্ন কোর প্রিন্সিপাল আছে, যেমন ডু নো হার্ম, যে কারো ক্ষতি করা যাবে না, পেশেন্টের যে কনফিডেন্সিয়ালিটি বা মঙ্গলের কথা চিন্তা করে ওয়েলফেয়ার, সেই জিনিসগুলো কিন্তু এই হিপোক্রেটিক ওথের মধ্যে উঠে আসছে। পরবর্তীতে বিভিন্ন যে রিলিজিয়াস যে ট্রেডিশন গুলো আছে বিভিন্ন, যেমন ইসলামের মধ্যে, জিউসদের ক্ষেত্রে, খ্রিস্টানদের ক্ষেত্রেও এই ধর্মের বিভিন্ন কথাবার্তা বা চালচলনের মধ্যে কিন্তু এই আইডিয়া গুলা, একটা মানুষের নৈতিক দায়িত্ব, আহ কম্প্যাশন, যে সহমর্মিতা, সেগুলোর সাথে কিন্তু ব্লেন্ডেড আকারে কিন্তু বিভিন্ন ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়। সো এই যে হিপোক্রেটিক ওথ, এটাকে কিন্তু মেডিকেল এথিক্স এর যে ট্রেডিশন, সেটার বিগিনিং বা শুরু হিসেবে ধরা হয়। আরো যখন দিনগুলো আরো পরে এসে 1803 সালের দিকে একজন ইংলিশ ফিজিশিয়ান যার নাম হচ্ছে থমাস পার্সিভাল, উনি একটা ডকুমেন্ট পাবলিশ করেন, যেখানে মেডিকেল প্রফেশনালদের বিভিন্ন এক্সপেকটেশন এবং রিকমেন্ড নিয়ে আলাপ করা হয়। এবং ওই পার্সিভালই 1803 সালে প্রথম মেডিকেল এথিক্স টার্মটা কিন্তু তিনি প্রচলন করেন, তার মাধ্যমে শুরু হয়। তাহলে হিপোক্রেটিক ওতে মেডিকেল এথিক্স এর জন্ম, এবং মেডিকেল এথিক্স টার্মটা প্রথম ইউজ করেন পার্সিভাল। আমরা যদি ঊনবিংশ শতাব্দীর দিকে যদি আগাই, তাহলে 1847 সালের দিকে মানে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের কোডের মাধ্যমে প্রফেশনালিজম, এই জিনিসটা প্রকাশ পায়। পরবর্তীতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিন্তু নার্সিং এর বিভিন্ন এথিক্সের যে ব্যাপারগুলো আছে, স্পেশালি হাইজিন এবং নার্সিং এর অ্যাডভোকেসির ব্যাপারে এথিক্সটাকে আলোচনায় তুলে নিয়ে আসে। সো এই যে আমার যে কোড আছে, সেখানে ফার্স্ট প্রিন্সিপাল যেটা ছিল, মানে মেডিকেল এথিক্স এর ফার্স্ট প্রিন্সিপালের মধ্যে বলা হয় যে আমরা ফিজিশিয়ানরা যখন একটা রুগীকে কেয়ারটা দেবো, মেডিকেল কেয়ার, সেটা যাতে অবশ্যই কম্প্যাশনের মাধ্যমে দেওয়া হয়, এবং হিউম্যান যে রাইট এবং ডিগনিটি আছে, সেই রেসপেক্টটা, মানে একটা মানুষের অধিকার, একটা মানুষের সম্মান, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন, সেই জিনিসগুলোকে যাতে সম্মান দেওয়া হয়। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? সবাই কি জি আসেন স্যার। টাসেন না ঘুমাই গেছেন? আচ্ছা, জি ঠিক স্যার। আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। আবার যদি একটু সামনের দিকে আগাই, তারপর আমি চলে আসলাম 20th সেঞ্চুরি। ওই সময়টায় প্রথমে গেল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। কবে থেকে কবে হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2? কত সাল থেকে কত সাল? 45। আরে কবে থেকে কবে, উনচল্লিশ। এক বছর হয়েছে নাকি? 39 থেকে 45। এক্স্যাক্টলি 39 থেকে 45, 45 গিয়ে শেষ হলো। এবং এই ওয়ার্ল্ড ওয়ার 2 সময় আমরা জানি যে জার্মানরা অনেক কিন্তু বন্দী, তাদের কিন্তু ওই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকতো, এখানে অত্যাচার হতো। এবং ওই সময়টায় এই বন্দীদের উপরে কিন্তু এই জার্মান ডক্টররা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাতো, বিভিন্ন ডেডলি এক্সপেরিমেন্ট। সো সেখানে কোনো মানুষও কিন্তু কে কোন রিসার্চের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আমার কোনো অধিকার, আমার কনসেন্ট, আমার মতামতের কোনো দাম ছিল না। সো এই অন্যায় অবিচারের এগেনস্টে পরবর্তীতে 1947 সালে নুরেমবার্গ ট্রায়াল হয়, এবং পরবর্তীতে নুরেমবার্গ কোডের আহ এই এই যে অন্যায় অবিচারটা ছিল, সেটা রেসপন্সে এই নুরেমবার্গ কোডটা কিন্তু তখন চালু হয়। এবং তখনই আসে যে ভলান্টারি কনসেন্ট ইন রিসার্চ, মানে আমরা আছি, আপনারা তো অনেকেই যেমন ধরেন পেশেন্ট ডাটা কালেক্ট করেন ফিল্ডে গেলে রিসার্চের জন্য, তখন কি অবশ্যই যে ওই যার ডাটা নিচ্ছেন তার ইয়ে করতে হয় না, তার পারমিশন নিতে হয় না, কনসেন্ট নিতে হয় না? জি অবশ্যই স্যার। অবশ্যই স্যার। এক্স্যাক্টলি, কনসেন্ট নিতে হয়। সো সেই কনসেন্টটা নিতে হয়। সো এই কনসেন্টটা নেওয়া চালু হলে কিন্তু এই নুরেমবার্গ কোডের মাধ্যমে।
এবং এটাই মডার্ন মেডিকেল এথিক্সের শুরু বলা যায়। পরবর্তীতে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা, যেমন 1966-এ হেনরি বিচার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন একটা আর্টিকেল পাবলিশ করেন এবং সেখানে ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন এথিক্যাল প্রবলেমগুলোর কথা কিন্তু তুলে ধরেন। এই ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন এথিক্যাল প্রবলেমগুলো আছে দেখে কিন্তু আমাদের কিন্তু ওই যে এথিক্যাল রিভিউ বোর্ড বা কমিটি কিন্তু আমাদের পারমিশন নেওয়া লাগে। পরবর্তীতে 1972-তে আরেকটা স্টাডি হয়েছিল, আরেকটা রিসার্চ হয়েছিল সিফিলিস নিয়ে। সেই সিফিলিসেও কিন্তু এরকম অনেক ইয়া হয় যে বিভিন্ন বন্দি বা মানুষদেরকে হচ্ছে তাদের ইচ্ছার এগেইনস্টে কিন্তু তাদের এই সিফিলিস যুক্ত জীবাণু দিয়ে আক্রান্ত করা হয় বা এই ধরনের স্টাডি করা হয়। পরবর্তীতে আরেকটা দেখা যায় যে 1979-এ বেলমন্ট রিপোর্ট, যেখানে কিন্তু আবার এথিক্সের বিভিন্ন বিষয়গুলো চলে আসে, স্পেশালি জাস্টিস, ইনফর্ম কনসেন্ট, তারপর ভালনারেবল পপুলেশনের যে প্রোটেকশনের কথা সেগুলো উঠে আসে। পরবর্তীতে আসে বায়োএথিক্স এর কথা, যেখানে আমাদের বায়োএথিক্স যেটা 1979-এ উঠে আসছে, যেখানে এই যে চারটা প্রিন্সিপাল আছে সেগুলো নিয়ে আলাপ হয়। এবং আস্তে আস্তে যতই টেকনোলজির যত উন্নতি হয়, সেই টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু আমরা এথিক্স এর যে জড়িত থাকার ব্যাপারটা, মানে এথিক্স এর যে প্রশ্ন আসছে, যেমন টেকনোলজিক্যাল ইস্যুস লাইক লাইফ সাপোর্ট, অর্গান ট্রান্সপ্লান্টেশন, সেখানেও কিন্তু এই যে রাইটস, হিউম্যান রাইটস, কনসেন্ট, এই জিনিসগুলা আহ, চলে আসে কিন্তু। আরো যদি আগায় তাহলে এই 21st সেঞ্চুরি যখন আরো গ্লোবালাইজেশনের যুগ আসছে, তখন চলে আসছে কিন্তু ইকুইটির কথা। সো এথিক্যালি আমি যখন একটা মেডিকেল সার্ভিস দিচ্ছি, আমি ইকুইটেবল সার্ভিসটা দিচ্ছি কিনা। স্পেশালি প্যান্ডেমিক যেটা কোভিড-19 গিয়েছে, এই সময়টা কিন্তু অনেক এথিক্যাল যেসব আহ, ব্যাপার স্যাপার গুলো উঠে আসছে। লাইক ধরেন, এক কথা যদি বলি, আইসিইউ দেওয়া, অক্সিজেন সাপোর্ট, বিভিন্ন ধরনের ওষুধের ট্রায়াল, সো এগুলো এথিক্যাল ছিল কিনা, কতটুকু এথিক্স মেনে করা হয়েছে, সেই জিনিসগুলো উঠে এসছে। টেকনোলজির ক্ষেত্রে এখন সবচেয়ে যেটা হট সাবজেক্ট, যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন ক্ষেত্রে এআই ইউজ, এটা যেমন একদিকে মানুষের জীবনকে সহজ করেছে, আবার একদিকে কিন্তু মানুষের ডিপেন্ডেন্সিটাকে বাড়িয়ে দিচ্ছে এবং মানুষের কিন্তু নিজস্ব যে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, সেটাও কিন্তু কমায় দিচ্ছে। অনেক ক্ষেত্রে প্রাইভেসি কনসার্নটাও কিন্তু ইম্পর্টেন্ট ইস্যুস, কারণ আপনারা জানেন যে এআই দিয়ে কিন্তু বিভিন্ন রকম ভিডিও বানিয়ে কিন্তু চাইলে ব্ল্যাকমেল করা যায়। তারপর হচ্ছে সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে। বিভিন্ন দেশে যে হেলথ ডিসপ্যারিটি গুলা চলতেছে, বিভিন্ন কলোনির মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে, সেই সব জায়গাতে কিন্তু এই জাস্টিস গুলো কিন্তু এথিক্সের পার্ট। আবার ইভলিউশনের কথা বলা হচ্ছে, যেখানে আমরা জানি যে একটা ট্রেন্ড ছিল যে যেখানে ফিজিশিয়ানদের প্যাটার্নালিজম, মানে হচ্ছে কি, আমরা মানে আমরা ফিজিশিয়ান বা ডক্টরাই হচ্ছে বস, মানে আমরা যেটা বলবো সেটাই কিন্তু শুনতে হবে, সেটা আপনি একজন রোগী হিসেবে মানতে বাধ্য। কিন্তু এই জায়গা থেকে সরে এসে, এই প্যাটার্নালিজম থেকে সরে আসে, এখন কিন্তু পেশেন্টের ইচ্ছা অনিচ্ছা, যেটা অটোনমি, সেই জিনিসগুলোর দিকে কিন্তু মানে ট্রেন্ডটা ওইদিকে চলে গেছে। সো একই সাথে যেমন কিন্তু একটা মানুষের কিন্তু অধিকার আছে যে আপনি চিকিৎসা দিলে সেটা নিবে বা পরীক্ষা দিলে করতে হবে তা না। সো এখানে কিন্তু একটা আগের যে একটা একচ্ছত্র যে আধিপত্য ছিল, সেই জায়গা থেকে এখানে কিন্তু একটা ব্যালেন্সের দিকে আনা হয়েছে। সো দিন দিন এই বিভিন্ন এথিক্যাল বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আরো এস্টাবলিশড হচ্ছে এবং একসাথে কিন্তু আমরা কি বলবো, যে সবকিছু কিন্তু এখন মেডিকেলে যে কোনো কিছু করতে গেলে, সার্ভিস বলেন, রিসার্চ বলেন, ট্রায়াল বলেন, সবকিছু করতে গেলে কিন্তু এথিক্সটাকে কিন্তু মেনে চলতে হয়। এখন যদি বলি যে কখন আমরা আসলে এথিক্যাল ইস্যুস গুলা করি, আমরা ফেস করি। সো আমি মেডিকেল সায়েন্সের যদি কথা বাদ দিই, আমাদের যে দৈনন্দিন জীবন আছে, ডেইলি লাইফ, সেখানেও কিন্তু আমরা অহরহ প্রতিদিন বলতে গেলে কিন্তু আমরা বিভিন্ন সময় এথিক্যাল ইস্যুগুলো ফেস করছি। লাইক যখন আমাকে একটা ডিসিশন নিতে হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, সেক্ষেত্রে আমার কাছে যখন মাল্টিপল অপশনস থাকে, তখন আমাকে এথিক্সের এথিক্স ফেস করতে হয়। যেমন কথার কথা, ধরেন আপনার কাছে 100 টাকা আছে, আপনি এই টাকাটা হয়তো জাকাত বা ফিতরার টাকা হিসেবে দিবেন। আপনার সামনে এখন হয়তো চারজন গরিব মানুষ বা ফকির আছে, এখন আপনি কয়জনকে টাকাটা দিবেন বা একজনকে দিবেন কিনা, তো এখানেও কিন্তু এথিক্যাল ইস্যুস গুলো চলে আসে কিন্তু। তারপর আপনি কোনো একটা যখন, ধরেন একটা মানুষ রাস্তায় বিপদে পড়েছে, এখন রাস্তায় বিপদে পড়লে আপনি কি তার দিকে আগে গিয়ে কিছু করবেন, তাকে হেল্প করবেন, নাকি নিজের সেফটি চিন্তা করে যে এটা একটা ফাঁদ হইতে পারে, বা অথবা আমি আগে গেলে আবার বিপদে না পড়ি, সেটা চিন্তা করে আপনি চুপ থাকবেন। তো আমার কি করা উচিত কি উচিত না, তারপর আমি যে একটা ডিসিশন নিতে যাচ্ছি বা অ্যাকশন নিতে যাচ্ছি, সেটার যে পটেনশিয়াল ইম্প্যাক্টটা হতে পারে, নাকি আহ আহ না করাটাই ভালো হবে, সেই জিনিসটা।
সো এই ধরনের বিভিন্ন ডাইলেমা আছে যখন আমরা ধরেন কোনো ডিফিকাল্ট চয়েস যে কোনো ডিসিশন নিতে চাই। তো সব ক্ষেত্রে কিন্তু এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই এথিক্যাল ইস্যুস গুলো ফেস করি, এবং আমাদের তখন কিন্তু বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়, আমরা একটা দোদুল্যমান অবস্থায় থাকি। একটা সিচুয়েশন আপনাদেরকে দেই, হয়তো অনেকের কাছে জিনিসটা চেনা, আগেও আলাপ করেছি। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, খালি একটা রাস্তা, রাস্তায় কেউ নাই। হঠাৎ আপনি দেখলেন যে রাস্তার এক পাশে একটা মানিব্যাগ পড়ে আছে, এবং মানিব্যাগটা মোটামুটি একেবারে ফোলা মানিব্যাগ, হয়তো বা ঈদের শপিং করতে বাইরে ছিল, পকেটে টাকা ভর্তি মানিব্যাগটা পড়ে আছে। এখন টাকা ভর্তি মানিব্যাগ, মোটামুটি প্রায় 30-40 হাজার টাকা আছে মানিব্যাগের ভিতর। এখন নিচের কোন পয়েন্টটাকে আপনার এথিক্স মনে হয়, কোনটাকে ল মনে হয়? নাম্বার ওয়ান, প্রথমে পার্সটা পেলে আপনি কি এটা নিয়ারেস্ট যে সবচেয়ে কাছের পুলিশ স্টেশন সেখানে দিয়ে আসবেন। নাম্বার টু, আপনি এর মধ্যে মানিব্যাগটা ঘেটে ঘুটে দেখবেন যে এর ভিতরে ঠিকানা, ফোন নাম্বার কিছু পাওয়া যায় কিনা, এবং সেটার মাধ্যমে তার মালিককে খুঁজে বের করে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার থ্রি, আশেপাশে তাকা দেখলেন কেউ তো নাই, চুপ করে পার্সটা দেখলেন, তুইলা নিজের পকেটে ভরে নিয়ে চলে গেলেন। 4 নাম্বার, আপনি পার্সটা কোনো কিছুতে হাত দিলেন না, আপনি আহ সোজা 911 ফোন করে পুলিশকে ইনফর্ম করলেন। কার কাছে কি মনে হয় যে এখানে কোনটা এথিক্স কোনটা ল? বলেন দেখি আনমিউট করে। যারা নতুন আছেন তাদের থেকে বলেন, পুরনোরা তো অনেকে তো এটা এই সিনারিও নিয়ে আলাপ করছেন আগে মনে হয়। ডাক্তার সানিয়া নাসরিন বা খুশি দিদি, আপনারা যদি কোনো রেসপন্স করেন। আহ, হ্যালো। কি হ্যাঁ, বলেন, শুনতে সানিয়া পাচ্ছি। আপু, আমরা শুনতে পারতেছি। ভাইয়া আমি খুশি বলতেছি। হ্যাঁ, খুশি দি, বলেন না। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমি এক নাম্বারটা এক নাম্বারটাতেই হচ্ছে ইয়ে করব। হ্যালো। কি এক আপনার নম্বরটা চয়েস বলতে হচ্ছে এক হচ্ছে নাম্বারটা? পুলিশ স্টেশনে দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে কোশ্চেনটা হচ্ছে যে এই নিচে 4টা পয়েন্টের মধ্যে কোনটাকে আপনার এথিক্স মনে হয়, কোনটাকে ল মনে হয়? অন্য কেউ ওনাকে হেল্প করবেন যদি উনি না পারেন, আর কেউ স্যার এক আনমিউট করে বলতে স্যার চান। এক এক নাম্বারটা নাম্বারটা এক আমার কাছে ল নাম্বারটা তো লাগছে। লয়ের মধ্যে স্যার। এক নাম্বারটা ল মনে হচ্ছে। জি আচ্ছা, স্যার, ফাইন। দুই নাম্বারটা ইথিক্স। দুই দুই নাম্বারটা নম্বরটাই এথিক্স। ঠিক আছে। আচ্ছা, তিন নাম্বারটা তিন নাম্বারটা তো স্যার আচ্ছা, হচ্ছে মোরালের আনইথিক্যাল, বাইরে চলে যাচ্ছে আনলফুল স্যার। বোথ স্যার। রাইট। তিন নম্বরটা আনলফুল। রাইট। আনলফুল চলে যাচ্ছে আচ্ছা, পুরাই চার মোরালের নাম্বারটা বাইরে। লয়ের মধ্যে পড়ে স্যার। চার চার নাম্বারটা আবার চার লয়ের নাম্বারটা মধ্যে। লয়ের মধ্যে পড়ে। আচ্ছা। ওকে, ফাইন। সো এক নাম্বারটা হচ্ছে যেটা ল, যে আপনি পার্সনে পুলিশ স্টেশনের কাছে দিয়ে দিয়ে আসবেন, সেটা হচ্ছে দেশের আইন বা আইনে হয়তো সেরকমই আছে। নাম্বার টু হচ্ছে এথিক্স, যেটা হচ্ছে এখন এক নাম্বারটা করলে সমস্যা কি? প্রথম কথা হচ্ছে ল এটা হইলো, এখন যদি পুলিশ স্টেশনে নিয়ে আপনি যদি এটা দিয়ে আসেন, তাহলে পুলিশ নিজেও মেরে দিতে পারে জি টাকাটা, তাই স্যার। না? জি আর স্যার। আর আমাদের দেশের তো যে অবস্থা, আমরা তো আসলে কাউরে বিশ্বাস করি না, এখন পুলিশের উপরে যে আমাদের খুব বেশি বিশ্বাস আছে তাও না। সো নাম্বার টু, এখন এথিকে আপনার এথিক্স মানে কি, আপনার যেটা আমি বলেছিলাম যে এথিক্স কোত্থেকে আসে, যে আমার নিজের বিবেক থেকে। তাহলে আমার বিবেক থেকে বলে এতগুলা টাকা, আহারে কোন মানুষটা না টাকাগুলো হারাইছে, ঈদের শপিং এর টাকা বা সারা মাসের কামাই। সো আমি মানিব্যাগটা ঘাইটা ঘুটা তারপর অ্যাড্রেসটা বের করে লোকটার টাকা দিয়ে আসলাম। কিন্তু দেখেন, আপনি এথিক্যালি কাজটা করতে গেলেও কিন্তু বিপদ আছে। যাওয়ার পর ওই লোক যদি বলে, কি ব্যাপার, আমার মানিব্যাগে তো 50,000 টাকা ছিল, আপনি তো আমার 20,000 টাকা দিতেছেন। তো জি সেখানেও স্যার, ফেসে এটাও যাওয়ার হইতে কিন্তু পারে। চান্স, এটাও হইতে পারে। দেখছেন, মানে এথিক্স মানতে গেলেও কিন্তু প্রবলেম আছে। তারপর দেখেন, 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে এটা, যে কেউ তো কিছু দেখে নাই, ভালোই তো, এমনি 30,000 টাকা আমি পেয়ে গেলাম, পকেটে ঢুকাই নিয়ে চলে যাই। প্রবলেম হচ্ছে এটা তো, এক তো আইনে তো সাপোর্ট করে না, 2 নাম্বার আমার বিবেক থেকে এটা সাপোর্ট করা জি কথা না, স্যার। কারণ এটা হচ্ছে আনএথিক্যাল। 4 নাম্বার, হ্যাঁ, এটাও ল থেকে বলে যে আপনি পুলিশকে জানাবেন, কিন্তু কথা হচ্ছে আপনি হয়তো পুলিশকে জানাই দিয়ে অমুক জায়গায় মানিব্যাগ পড়ে আছে বলে চলে গেলেন, তো পুলিশ আস্তে আস্তে তখন আরেকজনের মানিব্যাগ নিয়ে চলে যেতে পারে। অথবা 2 নাম্বার হচ্ছে, আপনি পুলিশে জানার পর পুলিশ আসলো, তারপর তো যেটা হয় যে আসেন আপনিও আমার সাথে থানায় আসেন, থানায় সেটা জিডি করেন, আপনি লেখেন, তারপর মানে আপনি ওইটার মধ্যে জড়াই গেলেন। সো বহুত ভেজাল আছে, তাই না? সো দেখেন, মানে জি স্যার। ল মানতে গেলেও সমস্যা আছে, না মানলেও সমস্যা। এথিক্স এর দিকেও যদি আমি যাই, সেখানেও সমস্যা হইতে পারে। সো এই যে যেটা বলেছিলাম যে লট অফ
শেডস অফ গ্রে ইন কেস অফ এথিক্স। তো এই জন্য বলেছি আর কি। তো এটা আমি জাস্ট খালি একটা নর্মাল ডেইলি লাইফের সিনারিও দেখালাম, আমরা সামনে গেলে আরো মেডিকেল ইস্যুস গুলো নিয়ে আলাপ করবো। এবার চলে আসি যে আমাদের যে মেডিকেল এথিক্স এর কথা বলছিলাম, এখানে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস। সো এখানে চারটা প্রিন্সিপালের কথা বলা হয়েছে, চারটা রুলস এর কথা বলা হচ্ছে। আগের সেশনগুলোতে হয়তো আমি চারটা প্রিন্সিপালের কথা মেইনলি বলেছিলাম, আজকে চারটা রুলস এর কথাও এক্সট্রা করে বলবো। প্রথমে চলে আসি প্রিন্সিপাল গুলা কি। কে বলতে পারবেন যে চারটা প্রিন্সিপাল কি কি? মেডিকেল এথিক্স এর বেসিক চারটা প্রিন্সিপাল কি কি? Sir, একজন বলুন। autonomy, অটোনমি, beneficence, বেনিফিশিয়েন্স, non-maleficence, নন ম্যালিফিসিয়েন্স, non-justice. জাস্টিস। ভেরি গুড। সো আমরা যদি বেসিক প্রিন্সিপাল বলতে চাই তাহলে এই চারটা কথা চলে আসে, যেখানে অটোনমি মানে হচ্ছে একটা মানুষের ইচ্ছা। 2 নম্বর নন ম্যালিফিসিয়েন্স মানে হচ্ছে কোনো ক্ষতি করব না। বেনিফিসিয়েন্স মানে তার ভালোর জন্য করব। 4 মানে জাস্টিস মানে সবার প্রতি আমি ন্যায় বিচার করব। এবার একটু ভাগ ভাগ করে একটা একটা করে দেখি। সো পেশেন্টের অটোনমি। সো পেশেন্টের অটোনমিকে যখন আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো, তার মানে একটা পেশেন্টের যে অধিকার আছে এবং তার নিজস্ব যে চিন্তা করার, ডিসাইড করার যে আহ, সামর্থ্য বা সক্ষমতা আছে, সেটাকে কিন্তু আমার গুরুত্ব দিতে হবে। সো আমি যদি চাই বা আমি মনে করছি যে তার চিকিৎসার জন্য এই জিনিসটা করলে বা এই ওষুধটা খেলে তার জন্য ভালো হবে, কিন্তু তিনি যদি মনে করেন যে না, তিনি চান না, তিনি অপারেশন করাবেন না, বা তিনি এই ড্রাগটা নেবেন না, বা এই পরীক্ষাটা করবেন না, তাহলে অবশ্যই পেশেন্টের যে অটোনমি বা ইচ্ছা, সেটাকে কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে। সো এই জিনিসটা এখানে বলা হচ্ছে, আহ, একজন মানুষের যে অধিকার আছে, আমাদের কিন্তু একটা ডিউটি যে তার সেই রাইটটাকে কিন্তু আমাদের রেসপেক্ট করাটা। সো এটা আমাদের যে চিরন্তন যে প্যাটার্নালিজম, যে আমি বস, আমি যা বলেছি আপনাকে তা মানতে হবে, যে একমাত্র আমিই জানি যে আপনার জন্য সবচেয়ে ভালো কোনটা, আপনি এটা মানতে বাধ্য, সেই জায়গাটা থেকে কিন্তু পুরোপুরি অপোজিট হচ্ছে পেশেন্টের অটোনমি। এই জিনিসটা কিন্তু লাস্ট লাইন থেকে বলা হয়েছে, প্যাটার্নালিজমের অপোজিট। নেক্সট, এটা নন ম্যালফিশিয়াস। সো যেটা বলা হচ্ছে, ওয়ান ওট নট টু ইনফ্লিক্ট এভিল অর হার্ম। মানে আমরা একটা মানুষের সাথে যখন মেডিকেল সার্ভিস বা সেবা দিতে যাব, তখন কেউ কিন্তু আমরা তার যাতে কোনো ধরনের ক্ষতি বা খারাপ না যেতে হয়, সেই চেষ্টা কিন্তু আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা না চাইলেও অনেক সময় কিন্তু এটার ভায়োলেশন হয়ে যায়। সেটা এটা ইচ্ছাকৃতভাবে হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। যেমন আমরা অনেক সময় বিভিন্ন ওষুধ লিখি বা দামি দামি অ্যান্টিবায়োটিক লিখি, যেটা হয়তো তার জন্য ফাইন্যান্সিয়াল একটা কনস্ট্রেন্টের কারণ হয়ে দাঁড়ায়। আবার শুধু শুধু পরীক্ষা, ধরেন একটা মানুষ, যে মানুষটা ধরলাম যে স্টেজ 4 ক্যান্সার, মানে ধরেন তার লাং ক্যান্সার হয়ে লিভার, বোনস এসব জায়গায় ছড়িয়ে গেছে। এখন তার হয়তো দেখা গেল যে তার মাথার স্কালের মধ্যে বা স্কিনের মধ্যে একটা হার্ট সোলিং আছে, যেটা আপনি বুঝতেছেন মেটাসিস, কিন্তু আপনি যাই না শোনা তাকে আবার এটার এফএনএসি করতে পাঠাইলেন, যে আননেসেসারি একটা টেস্ট করতে পাঠালেন। সো এটা তার একই সাথে ফিজিক্যাল পেইন, তার জন্য আরেকটা আবার সাইকোলজিক্যাল ট্রমা, যে আমার আবার আরেকটা জায়গায় ক্যান্সার ধরা পড়েছে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা অনেক সময় চাইলেও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিন্তু রোগীর কিন্তু আমরা আহ ইয়া মানে কি বলবো, খারাপ করে ফেলি। যেটা আমাদের করা উচিত, যে আমাদের সবসময় রোগীর বেনিফিট বা বেনিফিশিয়ারির জন্য কাজ করা। সো আমাদের হোয়াট ইজ বেস্ট ফর দ্যাট পেশেন্ট, সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। এবং যে মোরাল যে ইম্পর্টেন্সটা, যে আমাদের নীতিগতভাবে কিন্তু সেই দিকে গুরুত্ব দিতে হবে, যে আমি কিভাবে রোগীটা আরো ভালো করতে পারি, এবং তার যে সাফারিং গুলো আছে, সাফারিং গুলো কমে তার ভালোটাকে ইয়ে করার জন্য আমাদের সবসময় সচেষ্ট হবে। সেই জন্য যে আমাদের কাজকর্মগুলো আছে, পজিটিভ অ্যাক্ট এবং যে ক্লিনিক্যাল স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, সেগুলো কিন্তু আমাদের সেই চিন্তা করে নিতে হবে। এরপর যেটা বলা হচ্ছে জাস্টিস। লাস্ট যেটা জাস্টিস, সোজা কথা হচ্ছে আমাদেরকে ফেয়ার, ন্যায় বিচার করতে হবে সবার সাথে। যেমন এই ছবিটা হয়তো অনেকে দেখে থাকেন, যে একটা ওই যে 3টা টুল দিয়ে একটা ছবি দেখানো হয়, তাই না? এটা, আচ্ছা, আমি একটা জিনিস বলি, জাস্টিসের কথা এরকম যদি বলি, যে ন্যায় বিচার, যেমন আপনি যখন সেবা দিচ্ছেন, আপনার ওয়ার্ডে হয়তো 2টা বেড, একটা বেড খালি আছে। এখন একটা বেড খালি আছে, এখন এই বেডটাকে আপনি ধরেন একটা পশ এরিয়া, মানে একটা ধনী ব্যক্তি আসছে, যার হয়তো 80-85 বছর বয়স, তার এখন অক্সিজেন দরকার, সেই জন্য উনি এখানে আসছেন, কিন্তু উনি আগে থেকেই ক্যান্সার রোগী, তার হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা আছেন, নিয়ে আসছেন। আপনি যেহেতু এটা ধনী পশ এরিয়ার রোগী, সেই জন্য আপনি এই বিছানাটা তাকে ছেড়ে দিলেন, এই বিছানায় তাকে অ্যাডমিট দিয়ে দিলেন। কিন্তু অপর প্রান্তে আরেকটা হয়তো রিক্সাওয়ালা বা এরকম একটা গরিব একটা রুগী আছে, যে রুগীটা হয়তো শ্বাসকষ্ট, অ্যাজমার টান উঠেছে,
এখন হয়তো অ্যাজমা নিউমোনিয়ার কারণে তার স্যাচুরেশন কমে গেছে, তো তাকে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় এই এই অল্প বয়সে যে ছেলেটা, 20 বছরের ছেলেটা, কিন্তু সে কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবে। কিন্তু আপনি এই ছেলেটার দিকে নজর না দিয়ে, যেহেতু সে গরিব, যে সে লো সোশ্যাল ক্লাস বিলং করে, সেজন্য তাকে আমরা না করে আমরা ওই ধনী রোগীটা, যিনি হয়তো ইনকিউরেবল ইলনেসে সাফার করছেন, যিনি এন্ড অফ লাইফে আছেন, হয়তোবা কয়েক ঘন্টা বা 2-1 দিনের মধ্যে উনি মারা যাবেন, আমরা বেডটা তাকে দিয়েছি, তাহলে কি এক্ষেত্রে কি আমরা কি জাস্টিস করলাম? আমরা কিন্তু জিনিসটা জাস্টিস না, করলাম না। না স্যার। এখানে জাস্টিস হলো না, বরং আমাদের মানে আমি চিন্তা করেছি আহ টাকা পয়সার দিক দিয়ে, তার সামাজিক স্ট্যাটাসের দিক দিয়ে, আমরা কিন্তু তার ক্লিনিক্যাল কন্ডিশন বা কোন দিক দিয়ে করলে কোন রোগীটা সবচেয়ে বেশি উপকৃত হতে পারতো সেটা কিন্তু আমরা করি না। এরকম কিন্তু অহরহ সিচুয়েশন কিন্তু আমাদেরকে ফেস করতে হয়েছে কিন্তু কোভিড এর সময়, তাই না? একটা আইসিইউ বেডের জন্য, একটু অক্সিজেনের জন্য মারামারি, এখন কাকে ছেড়ে কাকে দেই। হয়তো অনেকে তার টাকা দিয়েও চেষ্টা করেছে, আবার অনেকে টাকা দিয়েও পায় না, তাই না? আমরা জানি তো না যে এসএলএম-এর 2 ভাই, মানে এসএলএম কোম্পানির যারা কোটি কোটি টাকার মালিক, তাদের 2 ভাইকে কিন্তু একটা আইসিইউ বেড শেয়ার করে থাকতে হয়েছে। জানেন আপনারা এটা? এটা আহ, আমি তো যদি ভুল না বলে থাকি, এরকমই তো ছিল কাহিনীটা। জানেন? আপনারা জানেন কিনা এটা? না স্যার, আমার জানা নাই। না স্যার, কারো জানি কারো জানার নাই? এসএলএম কোম্পানির নাম তো সবাই জানে, এসএলএম বাস সার্ভিস, তাদের তো আরো অনেক কিছু সার্ভিস আছে। জি স্যার, এটা জানি স্যার। হ্যাঁ, তারা তো 3 ভাই না কয় ভাই জানে, আমার খেয়াল নাই ঠিক, তারা তো কোটি কোটি খুব টাকার ছোট মালিক, তিন তাই ভাই না? স্যার, খুব ছোট তিন। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের 2 ভাই যখন কোভিডে আক্রান্ত হলো এবং 2 ভাইয়ের আইসিইউ দরকার হলো, তারা বহুত খুঁজে পাইতো কিন্তু আইসিইউ বেড ম্যানেজ করতে পারে নাই। এবং 2 ভাইকে মনে হয় এক আইসিইউ বেডে শেয়ার করে মানে পাল্লা করে শেয়ার করে থাকতে হয়েছে। এরকম পরবর্তীতে মনে হয় একজন মারা যান নাকি দুজনই মারা যান, আমার খেয়াল নাই। দেখেন, মানে ওই অবস্থায় তাদের যেই পরিমাণ টাকা আছে, তাদের জন্য নিজস্ব একটা আইসিইউ খুলে ফেলাও কিন্তু কোনো ব্যাপারই না তাদের জন্য। কিন্তু ওই কোভিড এর সময়টায় যে কতটা খারাপ অবস্থা গেছে সারা বিশ্বব্যাপী, যে আমরা এই আইসিইউ বেড চাইলেও টাকা দিয়ে হলেও কিন্তু ম্যানেজ করা পসিবল হয় না। এবং যদি ঠিকভাবে, যদি এথিক্যালি রাইট ভাবে যদি আইসিইউ বেড গুলো ডিস্ট্রিবিউট হয়ে থাকে, তাহলে যে ধরনের পেশেন্ট গুলো রিভার্স করবে তাড়াতাড়ি, ইয়াং পেশেন্ট যাদের কোমরবিডিটিস নাই, যাদের লাং ফাংশন ভালো, তাদেরকে কিন্তু এই আইসিইউ সাপোর্ট গুলো দিলে তাদের রিকভারি করার চান্স কিন্তু বেশি। ঠিক আছে? আবার আরেকটা কথা বলা হচ্ছে, দেখেন, ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা, যেমন সেম কেয়ার ফর পেশেন্টস ইন সিমিলার সিচুয়েশন। মানে আপনি যে একটা রোগীর ক্ষেত্রে এই সেম কথা ধরলাম, যে এই ধরলাম আপনার ওয়ার্ডে এখন কয়েকটা বেডই খালি আছে, একই রোগী নিয়ে আপনার হয়তো একটা গরিব রোগী আসে, একটা ধনী রোগী আসে, ধরলাম যে বেডসোর নিয়ে আসছে, 2টা বেড বাউন্ড পেশেন্ট আছে, বেডসোর নিয়ে আসে। এখন যে ধনী রোগীটা আসছে, আপনি তার ডেইলি ড্রেসিং করেন, তাকে ভালো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তার সাথে ভালো কমিউনিকেশন করছেন, কথা বলছেন, মেন্টাল সাপোর্ট দিচ্ছেন। কিন্তু যে রিক্সাওয়ালা রুগীটা আছে, যার হয়তো আহ আহ, যার হয়তো মানে লো সোশ্যাল ক্লাস, তাকে হয়তো আপনি 1 দিন বা 2 দিন পর পর ড্রেসিং করেন, সহজে তার কাছে যান না, তাকে হয়তো ভালো অ্যান্টিবায়োটিক স্কোপ থাকলো, সাপ্লাই থাকলো, সেটা দিচ্ছেন না। তাহলে আমরা কিন্তু সেম কেয়ারটা কিন্তু সব পেশেন্টের জন্য কিন্তু এনশিওর করছি না, সো এখানে কিন্তু জাস্টিস হচ্ছে না। ঠিক আছে? তাহলে একটা পেশেন্টকে যখন আমরা সেবাটা দিতে চাই, তখন তাদের প্রতি জাস্টিসটা করা হচ্ছে কিনা ঠিক মতন, সেটাও কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। 4টা প্রিন্সিপালের পরে যদি আমি কথা বলি 4টা রুলস নিয়ে, তাহলে যে জিনিসগুলো চলে আসে, নাম্বার 1 একটা বলা হচ্ছে, এটা হচ্ছে ট্রুথফুলনেস, ভেরাসিটি বা ট্রুথফুলনেস। মানে আমরা সব সময় রুগীটাকে কিন্তু সত্য কথাটা, সত্য ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে যে তাদের ইনফর্ম কনসেন্টটা নেওয়া, কথাবার্তা বলার ক্ষেত্রে, তারপর তাদের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেওয়া, সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে প্রাইভেসি। যেমন একটা রোগীর যে জিনিসগুলো আছে, যে আহ, ধরেন উনি সেই জিনিসটা আপনাকে বলতে চাচ্ছেন না, ইনফরমেশনটা বলতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন এই তার ইনফরমেশনটা প্রাইভেট থাকুক, সো আপনি তাহলে সেক্ষেত্রে তাকে জোরাজুরি করতে পারবেন না, ডিসক্লোজ করতে হবে, এমন কোনো বাধা নিষেধ আপনি দিতে পারবেন না। আবার উল্টার একটা জিনিস হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। রুগীর একটা প্রাইভেট ইস্যু আপনার সাথে শেয়ার করেছে, হয়তো বা তার কোনো একটা গোপন ঘটনা হইতে পারে, তার অতীতকালের কোনো একটা বড় একটা ভুল সে আপনার সাথে স্বীকার করেছে, আপনাকে বন্ধু বা আপনার সাথে বিশ্বাস এনে সেটা স্বীকার করেছে, কিন্তু আপনি কি করলেন?
সেই রুম থেকে বাইরে হয়ে গিয়ে আপনার কলিগদের সাথে আপনি গল্প চলে চা খেতে খেতে বললেন, জানিস আজকে তো এরকম একটা মজার কাণ্ড হয়েছে, বা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলেন, তাহলে জিনিসটা কি হলো? আপনি পেশেন্টের সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটাকে কিন্তু আর কনফিডেন্সিয়াল থাকতে দিলেন, সেই জিনিসটা। নাম্বার 4 যেকে বলা হচ্ছে ফিডিলিটি। ফিডিলিটি মানে হচ্ছে লয়ালিটি, মানে বিশ্বস্ততা। সো আপনি যে ওই রুগীটার প্রতি যে আপনি যে রুগীটার দায়িত্ব নিলেন তার কেয়ারটা এনশিওর করা, তার ভালো হওয়া, ভালো হওয়া বলতে মানে তাকে তার তার জন্য ভালো চিন্তা করা, মানে তার কন্ডিশনের ইমপ্রুভমেন্ট ঘটানো, সেই জিনিসগুলোর থেকে যে আপনার লয়ালটি বা দায়িত্ব থাকবে সেটা থেকে যাতে নড়চড় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেগুলো ছিল 4টা প্রিন্সিপালের পাশাপাশি 4টা রুলস, যেগুলো আমাদের মেডিকেল এথিক্সের মধ্যে চলে আসে। এখন প্যালিয়েটিভ কেয়ার নিয়ে যখন আমরা কাজ করতে চাই তখন এই ইথিক্যাল ইস্যুস গুলা কোন কোন জায়গাতে চলে আসে, যদি আমরা এক এক করে দেখি। যে প্রথম কথা, যে হাউ ফার টু ট্রিট অ্যান্ড হোয়েন টু স্টপ। যে একটা মানুষ, যে ধরলাম যে প্রায় ভুগতে ভুগতে, ক্যান্সারে ভুগতে ভুগতে, বা ধরলাম যে সিওপিডি তে ভুগতে ভুগতে এখন অক্সিজেন ডিপেন্ডেন্ট, তার 16-18 ঘন্টা করে অক্সিজেন লাগে, একেবারে সে বিছানা থেকে নড়তেই পারে না, বরং তার শুয়ে থাকা অবস্থায় শ্বাসকষ্ট হচ্ছে। এখন তার জন্য যে আমরা চিকিৎসাগুলো দামি দামি ইনহেলারে ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন এগুলো চালাচ্ছি, এটা আমরা কতদিন চালাবো বা কখন আমরা থামা উচিত? নাম্বার 2, রোগীর খাবারের ব্যাপারটা এবং ফ্লুইড দেওয়াটা। খাবার, মুখে খাবার খেতে না পারলে এনজি টিউব দিতে না পারলে তখন পিজি টিউব বা গ্যাস্ট্রোস্টোমি টিউব হতে পারে দামি দামি যে আর্টিফিশিয়াল নিউট্রিশনের জিনিসগুলো পাওয়া যায় তা, সেগুলো শিরা পদ্ধতিতে টিপিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, সেটা দেওয়া যেতে পারে। আবার রুগীকে ফ্লুইড দেবো কিনা, একটা রুগী মারা যাচ্ছেন, আমি বুঝতে পারছি হয়তো তার শেষ অবস্থায় আসছেন, যেখানে আমার এভিডেন্স বলে যে এন্ড অফ লাইফে এক্সট্রা আর্টিফিশিয়াল ফুড বা নিউট্রিশনের কোনো ভ্যালু নেই, সেটা কোনো লাইফ এক্সপেক্টেন্সি বাড়ায় না, বরং সেটা উল্টা বিপদ ডেকে আনতে পারে, ফ্লুইড ওভারলোড করতে পারে, সেক্ষেত্রে আমার ফুড এবং ফ্লুইড দেবো কিনা রুগীর রিকোয়েস্টে। কনসেন্ট, যখন একটা মানুষের মানসিক স্ট্যাটাস যেটা বা কগনিটিভ ফাংশন যেটা আছে সেটা মেন্টাল ক্লাউডিং এর কারণে, রোগের কারণে, ডিসঅরিয়েন্টেশনের কারণে, ডেলিরিয়ামের কারণে যখন মেন্টাল ক্যাপাসিটি ঠিক আর নিতে না পারে, তখন উনি কনসেন্টটা কিভাবে দিবেন, সেই জিনিসটা। পেশেন্ট ভার্সেস ফ্যামিলি প্রায়োরিটিস। পেশেন্ট চাচ্ছে বাসায় চলে যেতে, ফ্যামিলি বলছে না, জোর করে তাকে আইসিইউতে যেতে হবে বা হসপিটালে ভর্তি হবে, সেই ক্ষেত্রে এথিক্যাল ইস্যুস। লিমিটস অফ কনফিডেন্সিয়ালিটি, যে একটা একটা খবরকে আমরা কতটুকু পর্যন্ত গোপন করব। যেমন রুগীর সাথে আপনার কথা হচ্ছে, রুগী বাদ দিলাম, যে আমরা যেটা, হ্যাঁ, আপনারা যদি কমিউনিকেশন ক্লাসটা করে থাকেন, ওইখানে কি একটা টার্ম আসছে, কলিশন আসছে? কলিশন, জি স্যার। কলিশন বলতে কি বোঝায় বলেন তো? আপনারা ম্যাডামের তো ক্লাস করেছেন কমিউনিকেশনের উপরে, কলিশন নিয়ে ম্যাডাম আলাপ করেছেন যে কলিশন জিনিসটা কি? করার তো কথা। জি স্যার। কেউ বলে না কেন? তাহলে কি ক্লাস করলেন? মমতাজ আপু বা মুস্তাসিন। মুস্তাসিন তো না পারলে খবর আছে, মুস্তাসিন তো কয়েকদিন আগে ইয়ে করছে, ট্রেনিং সেশন স্যার, করছে। ম্যাডাম বলছিলেন, কিন্তু এই হুম। মুহূর্তে অ্যাকুরেটলি মনে করতে পারছি না, সরি স্যার। এই কয়েকদিন আগে তো আমিও আলাপ করে গেছি কমিউনিকেশন, তখন আমি ক্লাস করাইছি না? স্যার, আচ্ছা, কলিশন যেটা কিন্তু আপনারা খুব ফ্রিকোয়েন্টলি আপনারা যদি রুগীদের সাথে কমিউনিকেশন করেন আপনারাও ফেস করে থাকেন। কলিশনটা কোনটা? যেমন রুগীর ক্যান্সার হয়েছে, অথবা রুগীর হার্টের অবস্থা এমন খারাপ যে ইজেকশন ফ্র্যাকশন 20%, যে হার্টের যে অবস্থা হয়তো উনি বেশি দিন বাঁচবেন না। সো একটা খারাপ নিউজ আপনি জানেন, রুগীর ছেলে জানে, কিন্তু রুগী এখনো জানে না। আপনি রুগীকে জানাতে চাচ্ছেন, কিন্তু রুগীর ছেলে বলতেছে না, এটা কোনোভাবে বাবাকে বলা যাবে না, বাবা তাইলে আরো ভেঙে পড়বে, বা এই দুঃখে বাবা মরে যাবে। এরকম কি আপনারা ফেস করেন কিনা? জি করি স্যার। করেন। যদি জি আপনার স্যার। প্যালিয়েটিভ কেয়ারের রুগী যেগুলা এন্ড অফ লাইফ অথবা ইনকিউরেবল ডিজ, লাইফ থ্রেটানিং, লাইফ লিমিটিং কন্ডিশনের রুগী ডিল করে থাকেন, তাহলে এই জিনিসগুলো অহরই আপনাদের ফেস করার কথা। সো এটা কি? এটা রোগীর লোক এবং ডাক্তারের মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে, যাতে রুগীকে জানতে দিতে না দেওয়া হয়। সেটাও কিন্তু একটা এথিক্যাল ইস্যুস। আপনি রুগীকে যে জানতে দিচ্ছেন না, এটা যে একটা তার কাছে এই জিনিসটা কনফিডেন্সিয়াল রাখছেন, বাট যার রোগ, যে মরে যাচ্ছে সেই জানলো না যে কি রোগ হয়েছে আমার, কি আমি এরকম শরীর খারাপ হচ্ছে কেন, আমি মরেই যাচ্ছি বা কেন।
তাই না? সো এটা একটা এথিক্যাল ইস্যুস। আরেকটা এথিক্যাল ইস্যু যেটা হচ্ছে এখনকার দিনে একটা হট টপিক, যেটা হচ্ছে মরতে সাহায্য করে, অ্যাসিস্টেড ডাইং বা ইউথেনাসিয়া, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। লাস্টের লাস্টের আগেটা যেটাকে বলা আছে, কখন আমরা ট্রিটমেন্টকে উইথহোল্ড করব বা উইথড্র করব। উইথহোল্ড মানে হচ্ছে যে আপাতত বন্ধ করা, উইথড্র মানে একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়াটা। তো কখন আমরা এই জিনিসগুলো করবো। এবং লাস্টে আরেকটা হচ্ছে প্যালিটিভ সিডেশন, যেটা এথিক্যাল ইস্যুস এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস প্যালিটিভ করে। এটা নিয়েও আমরা আলাপ করবো আজকে, জাস্ট একটু টাচ দিয়ে যাবো। এখন দেখি আরেকটা আমরা সিনারিও দেখি। ধরেন একটা ইয়াং মানুষ, ধরলাম 20-25 বছরের একটা ছেলে, যা হচ্ছে ডিসেবল, হাসপাতালে ভর্তি আছে এবং ভর্তি থাকা অবস্থায় তার কোভিড ডেভেলপ করেছে, মানে করোনা হয়েছে। সেমি কনসাস, তার জ্ঞানের মাত্রা কমে আসছে এবং উনি নিজের ইচ্ছাগুলোর কথা কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না। এখন তার যদি অক্সিজেন লেভেল কমে যায়, স্যাচুরেশন কমে যায়, তখন কি আমরা কি তাকে অপটিফ্লো, ধরলাম যে হাই ফ্লো নাজাল ক্যানুলা অথবা সিপ্যাপ মেশিন, এদিকে যাব কিনা? অর যেখানে আহ রুগীটাকে আমরা এই অবস্থা থেকে বাড়িতে পাঠিয়ে দেবো, যে রুগীটা তো বাড়িতে গিয়ে মারা যেতে পারে, তাহলে বাড়ি থেকে মারা যায়। অথবা আরেকটা যেটা হচ্ছে, যখন তার জ্ঞানের মাত্রা ঠিক ছিল, সে নাকি এই কথাটা বলেছিল যে যদি লাগে তাকে যাতে ভেন্টিলেটরে দেওয়া হয়, ইন্টিউবেশন করা হয়। বলেন দেখি, এখন 3 নম্বর যে পয়েন্টটা যে আছে, আমরা কি তাকে সিপ্যাপ মেশিনে বা হাই ফ্লো নাজাল ক্যানোতে দিব কিনা, যদি স্যাচুরেশন ধরেন এখন 60% নেমে গেছে, দেবো কিনা? ইয়েস। স্যার দিব এটা। স্যার ওনার কেন দিব? উইশ ছিল যেহেতু, সেহেতু দেওয়া উচিত। জি স্যার, দিব। মানে তার শুধুমাত্র ইচ্ছা ছিল দেখে সেজন্য দিচ্ছেন? ধরেন ইচ্ছার কথা আপনি জানেন না। স্যার এটা তাহলে তো পেশেন্টের রেশিওটা নিউজে বেনিফিটের জন্য যেতে দিব হবে। স্যার এটা। দিব স্যার। পেশেন্টের বেনিফিটের জন্য দিবেন মানে, এই রুগীটার বেনিফিট হবে, আপনি কি কি ক্রাইটেরিয়া বেসিস চিন্তা করতেছেন যে বেনিফিট হবে? ইয়াং পেশেন্ট। হুম, এক্স্যাক্টলি। সো ইয়াং পেশেন্ট, যদিও বলা হচ্ছে প্রফাউন্ডলি ডিসেবল ম্যান, অন্য কোনো কারণে উনি ডিসেবল, হয়তো বা উনি গাছ থেকে পড়ে গেছিলেন, গাছ থেকে পড়ে গিয়ে তার ধরলাম 4 হাত পাই প্যারালাইসিস হয়ে গেছে, কিন্তু এই ডিসেবিলিটির কারণে কিন্তু তার লাংস কিন্তু ড্যামেজ না, তাই না? সো উনি কোভিড ডেভেলপ করলো, যেহেতু উনি ইয়াং আছে, তাকে যদি আমরা সাপোর্ট, ঠিক মতন অক্সিজেন সাপোর্টে দিতে পারি, তার রিকভারি করে আসার চান্সটা কিন্তু অনেক বেশি। সো এই যে 3 নম্বর পয়েন্টটাতে যে আপনারা বললেন যে আপনারা তাহলে তার অক্সিজেন স্যাচুরেশন ফল করলে তাকে সিপ্যাপ বা অপটিফ্লোতে দিবেন, তাহলে এটা আমার এথিক্সের কোন পয়েন্টটাতে কাজ করতেছে? বেনিফিশিয়েন্স। বেনিফিশিয়াস। ওকে। নাম্বার 2, যদি আমরা রুগীটাকে বাড়ি পাঠাই দিই, যে তাহলে তো রুগীটা তো মারাই যাবে মনে হচ্ছে, তাহলে বাড়ি থেকে বরং মারুক, আমরা যদি তাকে বাড়িতে পাঠাই দিই, তাহলে এটা কোন জায়গাটা হবে? এটা কোন এথিক্স? জাস্টিস। নো। আপনি ওই রুগীটা বাড়িতে চলে গিয়ে যদি নন বাড়িতে চলে যায়, ম্যালিফিসেন্স। নন নন ম্যালিফিসেন্স। ম্যালিফিসেন্স, রাইট। আমরা কিন্তু এখন যদি রুগীটাকে বাড়িতে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু রুগী থেকে বাড়িতে কিন্তু সাথে সাথে মারা যাবে, কারণ 60% অক্সিজেন নিয়ে বাড়িতে কিছু করতে পারবে না। বরং হসপিটালে যেহেতু আমার সেট আপ আছে, আমার এখন স্কোপ আছে, আমি যদি তাকে হাইপ্রোনাজাল ক্যানুলা বা সিপ্যাপ মেশিন এগুলো দিই, এবং আপনার যেটা বলেছেন যে ইয়াং পেশেন্ট, তার কিন্তু অন্য কোমরবিড কিছুই নাই, তার কিন্তু রিকভারি করার চান্স অনেক বেশি আছে। তো তাহলে বাড়িতে পাঠিয়ে দিলে এটা কিন্তু আমার তার একই সাথে যেমন নন ম্যালিফিশিয়েন্ট হবে, এবং একই সাথে পেশেন্টের সাথে ইনজাস্টিসও করা হবে। লাস্টে যে পয়েন্টটা, পেশেন্টের ইচ্ছা, যেটা বলছে যে সে নাকি ইচ্ছা প্রকাশ করেছিল যে উনি লাগলে ইন্টিউবেশন চায়, সেটাকে, এটা কোন পয়েন্টটা? স্যার অটোনমি। অটোনমি। অটোনমি, এক্স্যাক্টলি। সো আমরা এই সিনেটের মাধ্যমে যে 4টা প্রিন্সিপাল কোথায় কোনটা খাটছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করলাম। এথিক্যাল ইস্যুস এর মধ্যে একটা কথা হয়তো আপনি অনেক সময় শুনবেন, যে প্রিন্সিপাল অফ ডাবল ইফেক্ট বা ডক্ট্রাইন অফ ডাবল ইফেক্ট, মানে কি? সো ডাবল ইফেক্ট দিয়ে বুঝতেছেন যে তীর চিহ্নটা দিয়ে দেখানো হচ্ছে যে গুড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট দুইটাই হইতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন আপনারা মরফিনের নাম শুনেছেন, সো আমরা বিভিন্ন সময় আমরা কিন্তু রোগীর ব্যথা কমানো, যখন স্পেশালি ক্যান্সার পেইন বা যখন দীর্ঘমেয়াদী বা মারাত্মক ব্যথা হয়, তখন আমরা সেটা কমানোর জন্য কিন্তু আমরা মরফিন ব্যবহার করি। এবং মরফিনে কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট কিন্তু হচ্ছে কনস্টিপেশন, মানে সিভিয়ার রকমের কনস্টিপেশন হতে পারে কারো কারো ক্ষেত্রে, যার কারণে মরফিন দিলে কিন্তু আমাদেরকে ল্যাক্সেটিভ ইউজ করতে হবে। এখন বলেন, আমি এই রুগীকে যখন মরফিন দিচ্ছি, আমি কি উদ্দেশ্যে দিচ্ছি?
পেন পেইন ম্যানেজমেন্টের জন্য। কমানোর জন্য স্যার। পেইন কমানোর জন্য। তাহলে এটা কি আমার ইন্টেনশনটা কি ভালো না খারাপ? ভালো মানে স্যার, স্যার ভালো অবশ্যই। ইন্টেনশন। ভালো ইন্টেনশন নিয়ে আমি, তাহলে ভালো ইন্টেনশন নিয়ে তাকে আমি মরফিনটা দিয়েছি, কিন্তু তার যে কনস্টিপেশনটা হইলো, তাহলে এটা কি কারণে হইলো? স্যার এটা ব্যাড ইফেক্ট। সাইড এফেক্ট। সাইড সাইড ইফেক্ট, মানে এটা ড্রাগের সাইড ইফেক্ট। এটা কি আমার দোষ হয়েছে, আমি ইচ্ছে করে করছি? না না স্যার। স্যার। না, না। এটা ওষুধের সাইড ইফেক্ট হিসেবে। তাহলে আমি যেই ওষুধটা প্রয়োগ করলাম বা ইন্টারভেনশনটা করলাম বা ড্রাগ দিলাম বা ম্যানেজমেন্ট নিলাম বা কোনো স্ট্র্যাটেজি নিলাম বা কমিউনিকেশনে করলাম, আমার ইন্টেনশন ছিল ভালো, যাতে রোগীটার ভালো হয়। কিন্তু আমি না চাইলেও কোনো স্পেশালি অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্টের কারণে কিছু ব্যাড ইফেক্ট তৈরি হচ্ছে, যেটা টোটালি আনইনটেনশনাল। ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ডাবল ইফেক্ট বা ডক্ট্রিন অফ ডাবল ইফেক্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। যে জি আমার স্যার। আমার আমার ইন্টেনশন ভালো ছিল, কিন্তু ওষুধের কারণে হোক বা অন্য কোনো পরিস্থিতির কারণে হোক, এটা কিছুটা খারাপ ইফেক্ট তৈরি হচ্ছে। যেমন আরেকটা ধরি, যে ক্যান্সারে যে কেমোথেরাপি দেওয়া হয়তো ভালো উদ্দেশ্যে, যে ক্যান্সারের সেল যাওয়ার কারণে, মারা যাওয়ার জন্য, তার ক্যান্সারটাকে কিওর করার জন্য। কিন্তু সেটা সাইড ইফেক্ট হিসেবে রোগীর চুল পড়ে যায়, রোগীর ইমিউনোসাপ্রেশন হয়ে যায়, রোগীর মিকোসাইটিস হয়ে যায়। এগুলো তো আমার ইন্টেনশন ছিল না, তাই না? সো তাইলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডাবল ইফেক্ট। বুঝা গেছে? জি স্যার। ওকে, নেক্সটে যদি আগাই, আবার আরেকটা দেখি কোশ্চেন সিনারিও। ধরেন একটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যার ক্রিয়েটিনিন 7-8-এর মতন, যে পেশেন্টটা হয়তো এখন ডায়ালিসিস দিয়ে খুব একটা লাভ হচ্ছে না, সিভিয়ার বোন পেইন নিয়ে আসে, মানে কিডনির সমস্যা হচ্ছে এখন তার কাছে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যে উনি মানে বোন পেন, সিভিয়ার ব্যাকএকের জন্য উনি কোনোভাবে, হইতে পারে যে পেশেন্টটা মাল্টিপল মায়োলোমা রোগী, সেখান থেকে তার সিকিডি হয়েছে, এখন এত সিভিয়ার পেন হচ্ছে তো উনি কোনোভাবে এটা শুয়ে থাকতে পারতেছেন বা সহ্য করতে পারতেছেন না। আপনি মরফিন দিয়েছেন, অন্যান্য ড্রাগ ট্রাই করেছেন, প্যারাসিটামল দিয়েছেন, কিন্তু তার পেন কমে নাই, যথাযথভাবে কমে নাই। এখন তার ব্যথাটা কমানোর জন্য তাকে আপনার এনএসএআইডি, মানে ধরেন কিটোরাক বা ন্যাপ্রোক্সেন বা আইবুপ্রোফেন এই জাতীয় ওষুধ দেওয়া প্রয়োজন। বাট আপনি জানেন যে এনএসএআইডি দিলে রোগীর কিডনির ক্ষতি হওয়ার চান্স থাকে। এখন সমস্যা হচ্ছে অন্য সব ড্রাগও ট্রাই করেছেন, কাজ হচ্ছে না, আপনার এনএসএআইডি দেওয়া লাগবে। কিন্তু এনএসএআইডি দিলে রোগীরা কিডনি খারাপ হয়, আপনি জানেন। এখন আপনি কি করবেন? আপনি তাকে এনএসএআইডি দিবেন, নাম্বার ওয়ান। কি হলো? এক নম্বর হচ্ছে তাকে আপনি এনএসএআইডি দিবেন। 2 নম্বর, যেহেতু কিডনির ক্ষতি হয় আপনি জানেন, তাকে আপনি এনএসএআইডি দিবেন না। নাম্বার থ্রি, আপনি আরো প্যারাসিটামল, মরফিন বা অন্যান্য ওষুধ যেগুলো আছে সেগুলো ট্রাই করতে থাকবেন। বলেন স্যার কোনটা আপনি এনএসআইডি দিবেন? দিব। স্যার এনএসআইডি দিব স্যার। এনএসএআইডি দিবেন এক। অন্যরা আর কেউ কিছু বলবেন? স্যার এনএসএড দিব স্যার, কারণ অলরেডি তো ইন স্টেজে আছে স্যার, তার সিমটম কমানোর জন্য। আচ্ছা, গুড। ঠিক আছে, 2 জন বলেছেন এনএসএআইডি দেওয়ার কথা, বাকি 18 জন কি করবেন? আমরা বাকি যে ড্রাগ গুলো ছিল, মরফিন এবং আদার ড্রাগ, এগুলো আদার দেন এনএসএইডি, এগুলোর ডোজ বাড়িয়ে দেখবো যে পেন কমাতে পারে কিনা, অথবা দেন ওকে, কাজ না হলে ট্রাই করে দেখতে পারে লো ডোজে। সেকেন্ড লাইনটাতে কিন্তু অলরেডি বলে দেওয়া হচ্ছে যে আপনি মরফিন এবং অন্যান্য ড্রাগ ট্রাই করেছেন, কিন্তু তার কিন্তু পেইন কন্ট্রোল করা সম্ভব হয় না। আপনি কি তাহলে কি আরো আরো চেষ্টা চালায় গিয়ে কি লাভ হবে তাহলে? না স্যার। তাহলে লাভ হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো লাভ নেই কিন্তু। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে জিনিসটা নেক্সট যে জিনিসটা আছে, এরপর যেটা বলছি, তাহলে উইল নট গিভ হিউ এনএসিডি। এখন তাহলে এনএসিডিও দিলাম না, অন্য কিছু দিয়ে লাভ নাই, তাহলে তো এই রুগীটা ব্যথায় কাতরে 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 কষ্ট পাইতে পেতে মরবে, তাই না? বরং যারা এক জি নাম্বারটা স্যার। কথা বলেছেন যে তার ব্যথা কমানোর জন্য আমার এনএসিডি লাগবে, আমরা অলরেডি জানি পেশেন্টের এন্ড স্টেজ রেনাল ডিজিজ অ্যাডভান্স স্টেজে আছে, এবং তার নতুন করে এনএসিডি আর কিডনির আর কি ড্যামেজ করবে। কিন্তু তার শেষ সময়টা যদি তাকে আমরা যদি এই সাফারিং বা কষ্ট থেকে আমরা মুক্তি দিতে পারি, তাহলে সেটাই কিন্তু মানে এটাই আমাদের প্যালিয়েটিভ কেয়ারের মেইন উদ্দেশ্য হবে, রাইট? জি স্যার। ঠিক আছে, সো তাহলে জি আমরা তাকে স্যার। এনএসএল দেব। সো দেখেন এখানে কিন্তু আমরা এথিক্যাল ইস্যুস, কিন্তু আমাদের এখানেও কিন্তু আমাদের এথিক্যাল ডাইলেমা কাজ করেছে, এবং আমরা তার রোগীর বেস্ট যে বেনিফিশিয়ারির জন্য আমরা এখানে কাজ করছি। চলে আসি উইথড্র এবং উইথহোল্ডিং নিয়ে। সো এখন যখন আমরা একটা ওষুধকে বন্ধ আপাতত হোল্ড করতে চাই বা একেবারে টোটালি উইথড্র করতে চাই, আমাদের কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, রুগীটার নিজের ইচ্ছা কি, তার গোল কি, ওই ইন্ডিভিজুয়াল পেশেন্টটার।
উনি কি চান, মানে উনি চাচ্ছেন যে হসপিটালে থেকে যতদিন না মরা পর্যন্ত ট্রিটমেন্ট কন্টিনিউ করতে, তার আরো আশা আছে, উনি এখনো হোপ নিয়েছেন, সেরকম হলে তো আপনি উইথহোল্ড করতে পারবেন, এক। দুই নম্বর, দ্য বায়োলজিক্যাল অ্যাবিলিটি টু বেনিফিট ফ্রম এ ট্রিটমেন্ট, যে আপনি একটা ট্রিটমেন্ট তাকে দিচ্ছেন কিন্তু তার শরীর সেই ট্রিটমেন্টটা নেওয়ার সক্ষমতা নাই। যেমন একটা পেশেন্টকে আপনি যদি এখনো আবার আরেক, মানে অলরেডি ধরলাম যে সে তিনবারে মোটামুটি 36 সাইকেল কেমো, 32 সাইকেল রেডিওথেরাপি পাওয়া শেষ, আপনি এখনো আরেকবার তাকে আরেকবার প্যালিয়েটিভ কেমো দেওয়ার চিন্তা করতেছেন, কিন্তু তাকে দিয়ে তো লাভ হবে না, তার সেই শরীর তো কেমো নিতে পারবে না। নাম্বার থ্রি, আমি যে ট্রিটমেন্টটা দিতে যাচ্ছি তার থেরাপিউটিক এম এবং বেনিফিটটা কি। একটা পেশেন্টের ধরলাম যে তার ম্যালিগনেন্সির কারণে রিকারেন্ট উন্ড ইনফেকশন হচ্ছে, ইমিউনোসাপ্রেস, তার ধরলাম যে প্যানসাইটোপেনিয়া আছে, তার আনকন্ট্রোল ডায়াবেটিস বা এরকম আছে, তাকে হাই ডোজ স্টেরয়েড দিয়ে রাখতে হয়। এখন এই পেশেন্টটাকে আপনি দিনের পর দিন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, আপনি এখন তারে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল শুরু করছেন, মোটামুটি তার 20 থেকে 25 হাজার টাকা পার ডে খরচই লাগে। তাহলে এটা দিয়ে তার জন্য কি আমি কি আদৌ কোনো বেনিফিট করতে পারছি কিনা, আমার থেরাপিউটিক এইমটা কি, আমি কয়দিন এভাবে চালাবো, আমি তো কোনো লাভ হচ্ছে না তার এটা করে। এবং এই যে ট্রিটমেন্ট প্রতিটা ওষুধ, এগুলো যে বার্ডেন এবং রিস্কটা আছে সেই জিনিসটা, এই জিনিসটা গেল। এবং আরেকটা যেটা হচ্ছে লাস্ট, যে আমি যে এই যে উইথড্র যদি না করি, ধরেন আইসিইউর বেড, আপনি একটা আইসিইউর বেডে ভেন্টিলেশন দিয়ে ধরেন 90 বছরের একটা বয়স্ক যার রিকারেন্ট স্ট্রোক অ্যাসপিরেশন নেমে আসছে, এরকম কয়েকটা রোগীকে আপনি আইসিইউতে বেড দিয়ে আপনি রেখে দিলেন, যেখানে আপনার বাইরে হয়তো একটা স্নেক বাইটের রোগী ওয়েট করছে, একটা আরটি এর পেশেন্ট যাকে হয়তো টেম্পোরারি ব্রেন সাপোর্টটা দিলে পেশেন্টটা ভালো হয়ে যাবে সেরকম ওয়েট করছে, অথবা হইতে পারে নিউমোনিয়া সেপসিস, অথবা একটা পোস্টপার্টাম হেমোরেজ, হইতে পারে একটা এক্লাম্পসিয়া কমপ্লিকেশন, তাই না? তাহলে দেখেন, একদিকে আপনি যেসব রোগীগুলা আলটিমেটলি মারাই যাবে তাদেরকে আপনি আইসিইউ বেড দিয়ে দখল করে রেখেছেন, আবার আরেকদিকে কিন্তু আছে যারা এখন এই মুহূর্তে যদি আপনি আইসিইউ সাপোর্টটা দেন তাহলে হয়তো তারা ভালো হয়ে যাবে, কিন্তু আপনি যদি দিতে না পারেন তাহলে কিন্তু এই পেশেন্টগুলো মারা যাবে, কতগুলো ইয়াং প্রাণ কিন্তু ঝরে যাবে। তাহলে আমার এই যে হেলথ রিসোর্স যে আছে, আমার যে হেলথ সিস্টেমের যে হসপিটাল বেড, হসপিটালের ঔষধ, আমার ডাক্তার নার্সের এখানে ইনভলভমেন্ট আছে, সো এই রিসোর্স গুলো কি আমি ব্যালেন্স করে আমি ওয়াইজলি ইউজ করছি কিনা, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর, তাই না? এখানে আমার কিন্তু এথিক্যাল ডাইলেমার ব্যাপার আছে। নেক্সট চলে যাই, তাহলে আমরা বেনিফিশিয়াল ট্রিটমেন্ট কোনগুলাকে আমরা চালায় নিয়ে যাব। বেনিফিশিয়াল ট্রিটমেন্ট বলতে আমরা কোনগুলা বুঝি, যেগুলো হচ্ছে আমার ডিজিজ প্রোগ্রেশনটাকে স্লো করতে পারে, যেটা আমার লাইফকে সাস্টেন করে, মানে দীর্ঘায়ু করতে পারে, যে আমি হয়তো আরো 1 বছর বা 2 বছর বা 1 মাস বা 2 মাস বেশি বাঁচতে পারবো, সেগুলা আমার ডিসেবিলিটিটাকে রিডিউস করে আমার হেলথটাকে ইমপ্রুভ করতে পারে, আমার যে অন্যান্য ডিসকমফোর্ট বা সাফারিং আছে সেগুলো কমাইতে পারে। এর উল্টোটা হচ্ছে বার্ডেন হবে সেগুলাই যেগুলো আমার অন্য কোনো কাজ করবে না, বরং ডাইং ফেজটাকে প্রলং করবে, যেমন যে ক্ষেত্রে আমার আইসিইউ বা ভেন্টিলেশন দরকার নেই সেগুলো, অথবা আমি হয়তো ধরেন আয়োনোট্রপি, যে ডোপামিন ডোবুটামিন এগুলো দিয়ে আমি ব্লাড প্রেশার উঠাই রেখেছি, ডাইং ফেজটাকে প্রলং করছি, সেটা হতে পারে। যে ট্রিটমেন্ট গুলো পেইনফুল, এক্সস্টিক, ডিস্ট্রাকটিভ, ইন্ট্রুসিভ হইতে পারে, যেমন ধরেন ওই যে বললাম যে 32 বা 36 বার কেমো রেডিও পাওয়ার পর আপনি আরেকবার রুগীকে আহ বাধ্য করতেছেন কেমো নেওয়ার জন্য, তো এগুলো হচ্ছে বার্ডেন হইতে পারে ট্রিটমেন্ট। যেমন ধরেন একটা পেশেন্ট যখন হার্ট ফেলার নিয়ে আসে, তখন হার্ট ফেলার, অ্যাডভান্স হার্ট ফেলারের পেশেন্ট যখন আসে, তো হার্ট ফেলার মানে তো তার আইএসডি যত ধরনের ড্রাগ আছে সবই চলে, যেমন অ্যাসপিরিন চলে, ক্লোপিডোগ্রাল একসাথে চলতে পারে, তার নাইট্রেট থাকে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার অ্যাট্রোভাস্টিন থাকে, বিটা ব্লকার থাকে, এসি ইনহিবিটর থাকে, আরো যে থার্ড লাইন ড্রাগ গুলো আছে, ওই যে ফাস্টার লেমার জাতীয় ড্রাগ, র্যানোলাজিন আছে, এগুলো থাকে, তার মানে 8-10 রকমের ড্রাগ কিন্তু চলে। কিন্তু যখন একটা অ্যাডভান্স হার্ট ফেলার রুগী যখন শ্বাসকষ্টে ভুগতেছে, শেষ সময় আসছে, তখন তার সিনডোজ কমানোর জন্য কোন জিনিসগুলো কাজ করবে? শুধুমাত্র তার ডায়াবেটিক্সই কাজ করবে, ল্যাসিস কাজ করবে, তার ক্ষেত্রে মরফিন কাজ করে, কারণ মরফিনে হার্ট ফেলার রোল আছে। সো এই দুইটা ড্রাগ বাদে বাকি ড্রাগ গুলো যদি দেখেন আপনার, সেগুলো কিন্তু তার তার তখন সাফারিং কমানোর জন্য কিন্তু কোনো রোল নাই। সো এন্ড অফ লাইফে কিন্তু আমরা হার্ট ফেলিয়ার পেশেন্টে কিন্তু বাকি ড্রাগ গুলো কিন্তু চাইলে উইথহোল্ড বা উইথড্র করে ফেলতে পারি। জিনিসটা ক্লিয়ার আমি কি বলতে চেয়েছি? জি স্যার। ওকে, ঠিক আছে। নেক্সট চলে আসি আরেকটা যে জিনিসটা আমাদের এথিক্যাল ডাইলেমার জায়গা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অথবা ক্লিনিক্যালি অ্যাসিস্টেড নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন। আমরা জানি যখন রুগীরা এই ধরনের, স্পেশালি ধরেন লং টার্মের যে রুগীরা, যেমন ক্যান্সার হতে পারে, অ্যাডভান্স সিওপিডি, যাদের সিগনিফিকেন্ট ওয়েট লস হয়ে খেতে পারে না, তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু এই ফুড অ্যান্ড ফ্লুইড কিন্তু একটা ইমোশনাল ইস্যুস। যে আমি ভালো ভালো খাবার খাইতেছি, আমার বাবাটা
গত কয়েক মাস ধরে কিছু খেতে পারে না, দিন দিন শুকায় যাচ্ছে। এবং তারা মনে করে যে একটা মানুষের আহ তারা মনে করে না অবশ্য যে আমাদের যে ডেইলি দৈনন্দিন যে মানে আমরা যে বেঁচে আছি, বেঁচে আসার কি একটা কিন্তু পার্ট হচ্ছে যথাযথ ফুড এবং ফ্লুইড। এবং তারা যে রুগীটার কেয়ারও নেয়, কেয়ার নিতে গিয়ে মনে করে তার যত্নের একটা পার্ট হচ্ছে কিন্তু তাকে অবশ্যই ডেইলি খাওয়াইতে হবে, পানি পান করাতে হবে, সেই জিনিসগুলো তাদের মনে হয় আর কি। এখন যে ধরনের পেশেন্ট গুলা আপনার হয়তো এন্ড অফ লাইফে থাকলেও হয়তো গিলতে পারছে যে ঠিক মতন তার সোয়ালিং রিফ্লেক্স এখনো কাজ করে, যাদের অ্যাসপিরেশন হওয়ার চান্স কম আছে, চোখে হওয়ার চান্স কম আছে, তাদেরকে কিন্তু আমরা চাইলে খাবারটা অফার করতে পারি যে তারা খাওয়া কন্টিনিউ করে যান। কিন্তু যেই পেশেন্ট গুলা দিন দিন আস্তে আস্তে এন্ড অফ লাইফের দিকে এগিয়ে যাচ্ছে, যে এন্ড অফ লাইফের দিকে এগিয়ে যাচ্ছে মানে তার বডি শাটিং ডাউন, মানে সব অর্গান, হার্ট, কিডনি, লাংস সব আস্তে আস্তে ফাংশন বন্ধ হয়ে আসছে, তাদের ক্ষেত্রে আমরা কি করব? যদি আমি এভিডেন্সের দিকে তাকাই, রিসার্চের দিকে তাকাই, রিসার্চে এটা প্রমাণিত যে এন্ড অফ লাইফে আর্টিফিশিয়াল নিউট্রিশন বা হাইড্রেশন এগুলো দিয়ে পেশেন্টের কোনো বেনিফিট হয় না। কারণ পেশেন্টের লংজিটিভিটি বাড়ে না, পেশেন্টের সাফারিং কমে না, উল্টা বরং ফ্লুইড ওভারলোড হয়ে তার সাফারিং আরো বাড়তে পারে। কিন্তু ওই যে বললাম যে পেশেন্টের যে ইমোশনাল ইস্যুস, যে একটা ছেলে এসে বলতেছে আমার বাবার শেষ সময়ে আপনি বাবাটা একটু স্যালাইন দেন, বাবাকে একটু ইয়ে দেন, ফ্লুইড দেন, বা একটু খাবার দেন, সেই জায়গাটাতে আপনি কি করবেন তখন? তাহলে এটা এথিক্যাল ইস্যুস এর ব্যাপারে এসে এখানে কিন্তু আমাদের এথিক্যাল ডাইলেমার জায়গাটা চলে আসে। এই জিনিসটা আমি পরে আরেকটা সিনারিও দেখাচ্ছি, তার আগে আরেকটু বলে নেই যে আরেকটা আছে ডু নট অ্যাটেম্প সিপিআর, যে ডিএনআর, যে বলা হচ্ছে ডু নট অ্যাটেম্প রিসাসিটেশন। যে আমরা জানি সিপিআর হচ্ছে একটা লাইফ সেভিং অ্যাটেম্প্ট, লাইফ সেভিং একটা অ্যাপ্রোচ, কিন্তু এই লাইফ সেভিং অ্যাপ্রোচটা আমরা কাদের ক্ষেত্রে নিব? হয়তো একটা পেশেন্টের অ্যাকিউট এমআইয়ের পরে তার কার্ডিওজেনিক শক ডেভেলপ করেছে, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে তার কার্ডিওজেনিক শক হয়েছে, ইলেকট্রিক শক খাওয়ার পরে তার হার্ট বন্ধ হয়ে গেছে, সাডেন ট্রমার পরে হয়েছে, এগুলোর ক্ষেত্রে সাথে সাথে সিপিআর দিলে, ড্রাউনিং এর পরে, এসব ক্ষেত্রে সিপিআর দিলে কিন্তু লাইফ ফিরে আসতে পারে। কিন্তু যে মানুষটা গত 6 মাস ধরে শয্যাশায়ী, হতে পারে ক্যান্সারের রোগী, হতে পারে এইডস এর রোগী, হতে পারে মাল্টিপল কোমরবিডিটি কন্ডিশনস লাইক ডায়াবেটিস উইথ কমপ্লিকেশনস, স্ট্রোক, সিওপিডি এগুলো আছে। তো এই পেশেন্টকে সিপিআর দিয়ে আপনি রিভার্স করার চান্স নাই বললেই চলে। এবং সিপিআর দিতে গেলে, সিপিআর কিন্তু একটা পেইনফুল প্রসেস, এটা সে রোগীর বুকের উপর উঠে যাতাযাতি করা, এবং যেটা হচ্ছে অবশ্যই রিব ফ্র্যাকচার হবে পেশেন্টের, সেটা তো হবে। সো তার এই শেষ সময়ে এই ধরনের একটা একটা এরকম ভায়োলেন্ট একটা অ্যাপ্রোচ বা প্রসেস করে এন্ড অফ লাইফে তাকে এই কষ্টটা দেওয়া, সেটা কি যথাযথ হচ্ছে কিনা? যদি সিপিআর করে ফিরতো তাহলে এক কথা ছিল, কিন্তু যেহেতু ফিরবে না, এই যে ইনফিউটাল, যে সরি, এই ফিউটাইল যে প্রসেসটা বা অ্যাপ্রোচটা আমরা নিচ্ছি, সেটা তার জন্য কতটুকু জাস্টিফাইড হচ্ছে? তো এটা হচ্ছে আমাদের একটা এথিক্যাল ডাইলেমার জায়গা। আচ্ছা, আমি একটু আবার সেই ফ্লুইডের জায়গাটায় ফেরত আসি, এটা একটু সিনারি দিয়ে আপনাদের সাথে আলাপ করি। ধরেন একটা 14 বছরের বাচ্চা, ধরলাম যে সে হয়তো নেফ্রোব্লাস্টোমার পেশেন্ট, যেটা অলরেডি বিভিন্ন জায়গায় মেটাস্টেস হয়ে গেছে, আপনার ওয়ার্ডে এসে বা হেলথ ফ্যাসিলিটিতে এসে ভর্তি হয়েছে, এবং গত 1 সপ্তাহ ধরে বাচ্চাটা সেমি কনসাস, আস্তে আস্তে গত 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া বন্ধ, এবং এখন বলতে গেলে কিছুই তো মুখে খেতে পারে না, পানিটাও নিতে পারে না। তার মা বুঝতেছে যে বাচ্চাটা মারা যাচ্ছে, তার মা এসে আপনাকে রিকোয়েস্ট করতেছে যে অন্তত আমার বাচ্চাটা খাইতে না পারুক, বাচ্চাটাকে মরার আগ পর্যন্ত একটু স্যালাইন দেন, একটু স্যালাইন দেন তাকে, আপনি কি করবেন? তাকে ফ্লুইড দিবেন নাকি ফ্লুইড দিবেন না? বলেন। প্রথমে তাকে স্যার বুঝাইতে হবে যে এটার কোনো প্রয়োজন নেই বা এটা দিলে কোনো লাভ হবে না। কিন্তু যদি একান্তই ওই রকম সিচুয়েশন হয়, হয়তো অল্প কিছু দেওয়া যেতে পারে। অল্প কিছু দেওয়া যেতে পারে। না দিলে কি হতো? আপনি যদি আহ কিছুই হবে না, কোনো ডিফারেন্স তো মেক করছে না স্যার। তাহলে আপনি দিতে অ্যাডভান্স চাচ্ছেন কেন? ক্যান্সারে তাহলে দিচ্ছেন কেন? স্যাটিসফ্যাকশন, পেশেন্ট কি স্যার? স্যাটিসফ্যাকশন, পেশেন্ট পার্টি। মেন্টাল না স্যাটিসফ্যাকশন। হলে মেন্টাল মানে স্যাটিসফ্যাকশন, না হলে তো বলবে ডাক্তার কোনো ওষুধ দেয়নি তাই আমার রোগী মারা গেছে, এখন তো সিচুয়েশন স্যার। হ্যাঁ, তার চেয়েও বড় কথা হচ্ছে যখন আমরা একই দিকে বলছি, আমি আমার সায়েন্স, আমার এভিডেন্স মেনে আমি বলছি না তাকে, আমি আমি স্ট্রিক্ট যে তাকে আমি কোনো এক্সট্রা ফ্লুইড দেবো না, কারণ ফ্লুইড দিলে তার জন্য এটা ক্ষতিকর হইতে পারে। কি হইতে পারে? ফ্লুইড ওভারলোড হইতে পারে, যার কারণে বাচ্চাটা হঠাৎ করে শ্বাসকষ্ট, মানে আরো সাফারিংটা বেড়ে যেতে পারে। আবার এটাও ঠিক, আমার আরেকটা দিক হচ্ছে আমি একজন মানুষ, হিউম্যানিটি। সো একজন মানুষ হিসেবে একটা মা যখন এসে বারবার রিকোয়েস্ট করছে বাচ্চাটাকে যে একটু ফ্লুইড দেওয়ার জন্য, তার মেন্টাল
অবস্থার দিকে তাকাই হলে আমরা একটু ফ্লুইড অফার করতে পারি। সেটা কিভাবে করতে পারি, যে ঠিক আছে আমরা বাচ্চাটাকে আজকে 500 ml এর মতো স্যালাইন দিলাম, যদি বাচ্চাটা কোনো যদি উন্নতি হয় তাহলে আমরা এই স্যালাইনটা আমরা কন্টিনিউ করব। কিন্তু যদি অবস্থার কোনো উন্নতি যদি না হয় অথবা যদি অবস্থা খারাপ হওয়া শুরু করে তাহলে আমরা কিন্তু স্যালাইনটা বন্ধ করে দেব। তাহলে নাম্বার ওয়ান, আপনি আপনার কমিউনিকেশনের মাধ্যমে ফার্স্টে অ্যাপ্রোচ করে বোঝানোর চেষ্টা করলেন ফ্লুইড দিলে ক্ষতি হবে, এই জন্য ফ্লুইড দিবেন না। এটা গেল এক। যদি পেশেন্টের লোকজন বা ফ্যামিলি মেম্বার মেনে যায় তাহলে তো হলো, কিন্তু তারপরে যদি তারা যদি বারে বারে ইনসিস্ট করতে থাকে তাহলে তো আমরা আমরা এই ধরনের একটা বার্গেনিং এর মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে এরকম একটা অ্যাপ্রোচ নিতে পারি। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি তাহলে স্যার। এই এথিক্যাল, রাইট, তাহলে এথিক্যাল এরকম এথিক্যাল কনফ্লিক্টের জায়গাটায় আমরা কিভাবে কমিউনিকেশন করে এই জায়গাটা সলভ করার চেষ্টা করতে পারি। আবার আরেকটা দেখি, এই সানি, আপনার নতুন মানুষজন কিন্তু আওয়াজ করে না মনে হয়। সানি স্যার আছেন? এইটা দেন। হ্যাঁ স্যার, আমি আছি স্যার। আওয়াজ না করলে স্যার কিন্তু আমি তো কথা বলছি ওদের স্যার। ওদেরকে কি পরীক্ষার ব্যাপারে আইডিয়া দিচ্ছেন যে সামনে যে কি পরীক্ষা আসতে যাচ্ছে তাদের জন্য? না স্যার, ঈদটা স্যার ঠিকঠাক মতো করে আসুক, তারপরে স্যার দিব। তারপরে ডোজটা দিবেন? আচ্ছা, ঈদে খাওয়া দিয়ে আসুক, ঠিক আছে, তাহলে ঈদ হারাম হয়ে যেতে পারে। আচ্ছা, ওদের কারোর পে করতে হচ্ছে না তাই না কোর্সের জন্য? না স্যার, না না আপনি স্যার। আপনি সোজা আয়ন থেকে একবার অফিসিয়াল লেটার জারি করে দেন যে যাদের যারা পরীক্ষায় পাশ করবে না তাদের এখান থেকে বেতন কেটে নেওয়া হবে, তাহলে দেখেন। জি স্যার। আচ্ছা, কারণ আপনাদের কিন্তু পরীক্ষা কিন্তু সব ধরনের পরীক্ষা হবে, রিটেন, ক্লিনিক্যাল, অসপি, ভাইভা সবকিছু হবে, ঠিক আছে? সো জি স্যার। মুখ না জি স্যার। মুখ না খুললে পার্টিসিপেট না করলে সামনে ধরা খাইবেন, সোজা কথা। আচ্ছা, আবার আরেকটা এথিক্যাল ডাইলেমা নিয়ে আসি। ধরলাম যে একটা ইয়াং মেয়ে, ধরলাম যে 12-14 বছর একটা মেয়ে, তার বাবা ভর্তি আছে আপনার হেলথ কেয়ার সেন্টারে, হেলথ ফ্যাসিলিটিতে 5 দিন ধরে ভর্তি আছে। এবং আপনি জানেন যে রোগীটার গত 6 মাস ধরে বিছানা শয্যাশায়ী, কারণ তার অ্যাডভান্স ক্যান্সার এবং তার কোনো ধরনের কিউরেটিভ ট্রিটমেন্ট বা অ্যাপ্রোচের সুযোগ নাই, মানে কেমো রেডিওগুলোর সুযোগ নাই। এবং আস্তে আস্তে তার পালস ফিবল হয়ে আসতেছে, রেসপিরেশন গ্যাসপিং হচ্ছে, বিপি নন রেকর্ডেবল। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে আপনার কাছে এসে বললো যে আপনার ওই মেয়েটাকে বললো যে আমাকে একটা রেফার লিখে দেন, আমি বাবাকে আইসিইউতে নিয়ে যেতে চাই, ভেন্টিলেটর দিতে চাই। আপনি কি করবেন, কি বলবেন? স্যার প্রথমে বোঝানোর চেষ্টা করব। কি বুঝাইবেন? যদি স্যার মানে আর আশা নাই স্যার, আইসিইউতে নিয়েও কোনো লাভ হবে না। হুম। তারপরেও যদি না বোঝে স্যার, তখন স্যার আমরা এন্ডে এন্ডে একদম স্যার আমরা তখন তার রিকোয়েস্টটা রাখবো স্যার। তারপর এন্ডিকে তার রিকোয়েস্টে রাখবেন। ডাক্তার রাফি আপু, আপনার কাছ থেকে রেসপন্স এক্সপেক্ট করতেছি। জি ভাইয়া। জি রাফি আপু, আপনি যদি একটু রেসপন্স করেন। বলেন, এই সিচুয়েশন আপনি কি করবেন রাফি? আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে বলেন, এখন আপনি এই সিচুয়েশনে আপনি কি করবেন, মেয়েটাকে আপনি কি বলবেন? হুম? উম, কিছু না বললে না করলে তো পরে মাইর খাবেন তো। রুগী মারা যাইতেছে, আপনি কোনো কথা বলেন না, কিছু করেন না, জি রুগীর স্যার। পার্টি, রুগীর ফ্যামিলি খেপে যাবে, বলেন কি করবেন? উম, স্যার মানে সিচুয়েশনটা তাকে উম, মানে কি বলবো, মানে ব্রেকিং ব্যাড নিউজে যেটা আমরা ইয়ে করতাম যে ফার্স্টে পেশেন্ট পার্টি যে আসবে তাকে সিচুয়েশনটা বুঝিয়ে উম, বলবো। উম, শুনেন, এখানে ব্রেকিং ব্যাড নিউজ তো, এটা তো মেয়েটা বুঝতেছে যে তার বাবা মারা যাচ্ছে, খারাপ অবস্থা, এই জন্য সে এখন সোজা বাবাকে নিয়ে আইসিইউতে যেতে যাচ্ছে, ভেন্টিলেটরে দিতে যাচ্ছে। সে চাচ্ছে আপনি তাকে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করেন বা আইসিইউতে রেফারেল লিখে দেন, এরকম। এই জায়গাটা আপনি কি করবেন? সে যেহেতু চাচ্ছে সেক্ষেত্রে তো আইসিইউ প্রেফার। স্যার আমি বুঝতে পারছি না। স্যার আচ্ছা, স্যার এখানে অন্য কেউ? একটা পেশেন্ট পয়েন্ট আছে।
এখানে স্যার একটা পয়েন্ট আছে, বিপি ইজ নন রিকভারেবল। হুম। এখন বিপি ইজ নন রিকভারেবল, আমরা যদি সবগুলা ভাইটালস দেখি যে রোগীর বেঁচে থাকার কোনো চান্স নাই, অ্যাজ এ ডক্টর এটা তো অ্যাজিউম করা সম্ভব, সেক্ষেত্রে কাউন্সিলিং ইজ দ্য বেস্ট পার্ট। কারণ আমরা একটা আইসিইউ ভেন্টিলেটরে একটা রোগীকে পাঠাবো, এটা না, আহ, কাউন্সিলিং করে মানে কি আপনি আইসিইউতে পাঠাচ্ছেন না নাকি? না কাউন্সিলিংটা কি না করবেন? না। পাঠাবো না। আচ্ছা, ঠিক আছে, পাঠাবেন না। এখন রুগীটা মরে যায় না, এখনো এখনো ডাইং ফেজে আছে বলা যায় আর কি, তাই না? কারণ এক্স্যাক্টলি আহ, স্যার। এখনো এমনি স্যার এখনো ভেন্টিলেটরে এখনো ডেড দিতে হয় দিতে নাই। কি থাকবে? আচ্ছা, ভেন্টিলেটরে ধরেন দিতে দিতে ধরেন যদি ভেন্টিলেটর ধরলাম যে এখনো তার ব্লাড প্রেশার আছে, নন রিকভারেবল না, ব্লাড প্রেশার 90/60 আছে, রেসপিরেশন রেট হয়তো গ্যাসপিং না হয়ে কমে আসছে, পালস ধরলাম যে হয়তো ব্র্যাডিকার্ডিয়া 54 হয়েছে, তো আছে, তাও তো এখনো তো আর সবকিছু আছে, তাহলে কি আইসিইউতে দিতেন? So, আমরা তাকে কোনোভাবে আইসিতে দিব না। তাকে মেইনলি আমরা যেহেতু সে দেখতে পাচ্ছি যে কিউরেটিভ ট্রিটমেন্ট আর নাই, এখন ওকে। তাকে করে আর কোনো ফার্দার, জি মানে স্যার, তাকে যাই কিউরেটিভ করি না কেন তার ট্রিটমেন্ট। কোনো ইমপ্রুভমেন্ট হবে না। হুম। সো আমরা তাকে এনকারেজ করবো যে যেন সো হতে পারে বাসায় নিয়ে যাক অথবা। ওকে, আশিক হচ্ছে এথিক্যালি খুব স্ট্রিক্ট। এখন আমি বললাম আপনারা তো চিন্তা কিসের, আমার কাছে তো টাকার অভাব নাই, টাকা গেলে আমার যাবে, আমি বেস্ট আইসিইউতে আমার বাবাকে নিয়ে যাব, আমার লাগলে লাখ লাখ টাকা খরচ হোক। আশিক কি করবেন? আমি বলবো যে নিতে পারেন, কিন্তু হুম। কোনো ইমপ্রুভমেন্ট হবে না, ইমপ্রুভমেন্টের সাথে কি আমরা কি আরো বরং কিছু অ্যাড করতে সাফারিংস পারেন? বরং আরো এক্স্যাক্টলি, সাফারিংস বাড়বে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যে এই ফিউটাইল ট্রিটমেন্টটা করে, টানা হেঁচড়াটা করে, আরো কয়েকটা পাইপ লাগায়, টেস্ট ইনজেকশন এগুলো করে আপনার বাবার কিন্তু শেষ সময়টা কিন্তু আরো ইয়ে করা হবে, মানে কষ্টটা বাড়ানো হবে, পথটাকে দীর্ঘায়ু করা হবে, কষ্টযুক্ত পথটাকে দীর্ঘ করা হবে, এবং একই সাথে আপনি এই শেষ সময়টা যে আপনার বাবার পাশে থাকার যে আহ সময়টা বা সুযোগটা পাচ্ছেন সেটাও কিন্তু আর থাকবে না। তো এই বিভিন্ন পার্সপেক্টিভ গুলো নিয়ে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। ঠিক আছে। আচ্ছা রাফিয়া, আছেন রাফিয়া? জি স্যার। হ্যাঁ, এখন পরেরটা আমাকে বলেন, ওটা তো বলতে পারেন নাই, বুঝেন না, এবার একটাই বলেন। ওই আপনি তারে আইসিইউতে কি করবেন এটা বলতে বলতে বুঝতে বুঝতেই আপনার বড় ভাইয়ের সাথে সাথে আলাপ করতে করতেই একটু পরে দেখলেন যে ওই পেশেন্টের হার্টবিট পাওয়া যাচ্ছে না, কোনো রেসপিরেশন নাই। এখন আপনি তো হঠাৎ করে হার্টবিট বন্ধ হয়ে গেছে, নিয়ম তো যেটা সিপিআর দিতে হয়। এখন আপনি সিপিআর দিবেন কিনা, দিলে কেন, আর যদি না দেন, না দিলে না কেন? হ্যাঁ বলেন, না বলেন, দুইটারই অ্যান্সার কেন দিয়ে যেতে হবে, বলেন কি করবেন? উম, একটু আগে যেটা গ্যাসপিং ছিল রেসপিরেশন, এখন কোনো জি। রেসপিরেশনে নাই। যেটা একটু আগে যেটা পালস ফিবল ছিল, এখন কোনো পালসও নাই, হার্টবিটও পাওয়া যাচ্ছে না। এখন আপনি সিপিআর দিবেন কিনা, দিলে কেন, না দিলে না কেন? আপু এখানে মানে সঠিক উত্তর ভুল উত্তরে কিছু নাই। আপনি আপনার রেসপন্সটা দিবেন, এখানে স্যার আছেন, উনি রাইট। জিনিসটা কারেক্ট করে দিবেন বা ওনার রেসপন্সটা উনি দিবেন। আপনার এন্ড থেকে আপনি শুধু আপনার রেসপন্সটা শেয়ার করলেই হবে আপু। এরকম সিচুয়েশনে আসলে আপনি ডাক্তার একা একজন, হেলথ ফ্যাসিলিটিতে আপনি একা আছেন, আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি করবেন তখন, বলেন? সিপিআর দিব। সিপিআর দিবেন। আচ্ছা, সিপিআর দিলে আপনি কি এক্সপেক্ট করেন? এই রোগীটার হার্টবিট আবার ফিরে আসবে, রোগীটা আবার শ্বাস নিয়ে মানে ভাইটাস নর্মাল হয়ে যাবে? না, সেটা এক্সপেক্ট করছি না, কিন্তু তাহলে সিপিআর দিবেন তারপরও কেন? পেশেন্টের যে পেশেন্ট পার্টি যে ওনারা তো সেক্ষেত্রে আমি ভেন্টিলেটরও মানা করলাম, সিপিআরও দিলাম না, ওরা তো পরে বলবে কোনো চেষ্টাই করি। আচ্ছা, ভালো কথা। সো এই জন্য কিছু শো অফ করার জন্য হলে রোগীর উপরে যাতায়াতি করে না রিপস শো গুলো শো ভাঙবেন? না শো অফও না স্যার, কারণ আহ, সিপিআর তখন দিলে তো তাহলে কি মানে সিপিআর কি মানে সিনেমার মতন সিপিআর দিবেন, মানে জাস্ট খালি আঙ্গুল ছোঁয়ার মতন করে সিপিআর দিবেন দেখানোর জন্য? আহ, সত্যিকারের সিপিআর দিলে তো রিপস ভাঙবেই, রিপস ভাঙতেই হবে সিপিআর দিলে। দিছেন কখনো সিপিআর? কখনো অবশ্য নিজে স্যার। সিপিআর, কখনো নিজে সিপিআর দিয়েছেন কিনা? আপনি একটা যদি সত্যিকারের সিপিআর দেন, রোগীর রিপস ভেঙে যাবে, রিপস ফ্র্যাকচার হবে। না, দিব না স্যার। আমি
So, পেশেন্ট so, ক্যান্সারের so, স্টেজে আছে স্যার, ওর তো so, অবস্থা এমন খারাপ। so দেখেন এই যে এথিক্স, এই যে এথিক্যাল ইস্যুস, কেন যে শেডস অফ গ্রে বলছিলাম, এখন বুঝতে পারছেন তো? একবার মনে হবে এটা রাইট, একবার মনে হয় এটা রং, একবার মনে হবে এটা জি করি, স্যার। একবার মনে হয় এটা কেন না করি। জি সো স্যার। এখানে আসলে যেটা, যে এই পেশেন্টের আসলে সিপিআর দিয়ে আমি কি এক্সপেক্ট করতেছি? যে পেশেন্টকে আমি ভেন্টিলেটরে নিতে মানা করলাম, আলটিমেটলি তো আমার সিপিআর দিয়ে তো পরে ভেন্টিলেটরে দেওয়া লাগতো। তো যে পেশেন্টকে আমি আগে থেকে চিন্তা করে রেখেছি যে আইসিইউতে নিব না, ভেন্টিলেটরে দিব না, তাকে আমি সিপিআর দিয়ে আমি কি এক্সপেক্ট করি? যে পেশেন্টটা আমি কিন্তু হিস্ট্রি বলার সময় বলেছিলাম যে যার কিউরেটিভ অ্যাপ্রোচ নেই এবং গত 6 মাস ধরে কিন্তু পেশেন্টটা শয্যাশায়ী, এবং 6 মাস ধরে কিন্তু তারা আস্তে আস্তে হেলথ ডেটোরেট করতেছে, সব ফাংশন মানে বডি ফাংশন গুলো আস্তে আস্তে কমে আসতেছে। তো এই পেশেন্টকে কিন্তু সিপিআর দিয়ে কিন্তু এটা রিভার্স করার চান্স নাই বললে চলে। এবং আপনি যদি সিপিআর দেন সেটা একটা পেইনফুল প্রসেস, যেটা আপনার ফিউটাইল ট্রিটমেন্ট, এবং আপনি শুধু শুধু রুগীটাকে আবার শেষ সময় কষ্ট দিচ্ছেন। সো সেই জন্য আমরা তাকে সিপিআর দেব না। এখন না দিলে কেন কিছু করলাম না সেটা কিন্তু আপনার এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে, এই জন্য আপনার কমিউনিকেশনটা হচ্ছে একটা আর্ট এবং একটা স্কিল, যে আপনি ঠিক মতন যদি কমিউনিকেশন করতে পারেন এবং এটা যদি রিটেন ডকুমেন্ট রাখেন, তাহলে আপনার প্রবলেম হবে না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, নেক্সট আগাই তাহলে। অলরেডি মনে হয় 3:15 বেজে গেছে। লাস্টের দিকে চলে আসছি মনে হয় আমরা, যেটা হচ্ছে মেডিকেলি অ্যাসিস্টেড ডাইং। মেডিকেলি অ্যাসিস্টেড ডাইং যেটা বলা হয়, যে আমি যদি সোজা কথায় বলি, যে একটা মানুষ তার নিজের ইচ্ছায় মরতে চাচ্ছে, যে তার যে শেষ সময়ের কষ্টগুলো আছে সেই কষ্টগুলো এত তীব্র মাত্রা বেড়ে গেছে যে উনি আর নিতে পারতেছেন না, সো উনি আর বেঁচে থাকতে চান না। সো এই জন্য কোনো ইন্টারভেনশন করে তাকে যদি মরতে সাহায্য করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাসিস্টেড ডাইং। এখানে এইখানে অ্যাসিস্টেড ডাইংটাকে দুইটা নাম বলছি, ইউথেনাসিয়া আর একটা অ্যাসিস্টেড সুসাইড বা ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুসাইড। ইউথেনাসিয়ার নাম তো শুনেছেন আপনারা, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। ঋত্বিক রোশনের একটা সিনেমা ছিল গুজারিশ, দেখছেন কিনা? যেখানে ঋতিক রোশন অনেকদিন ধরে কোয়াড্রিপ্যারেসিস, তার কেয়ার গিভার হচ্ছে ঐশ্বরিয়া রাই। জি স্যার। দেখছেন? সো এখানে কিন্তু হুইল ইউথেনাসিয়ার চেয়ারে জন্য, ছিল। হ্যাঁ ব্রেড বাউন, তার 4 হাত পায়ে প্যারালাইসিস, সেখানে কিন্তু এইভাবে বেঁচে থাকতে থাকতে, যেমন ঋত্বিকের কথাটা যদি বলি, ঋত্বিক কিন্তু এখানে ইয়াং বয়সে দেখাচ্ছে, কিন্তু সে অনেক দিন ধরে বিছানায় শয্যাশায়ী, এবং তার বয়স তো যেহেতু ইয়াং, তার সামনে এখনো কিন্তু অনেক দিন পড়ে আছে, এবং এইভাবে জাস্ট খালি একটা খালি তার ব্রেনটা কাজ করছে, কিন্তু 4 হাত পা অবশ, তাকে সবকিছুর জন্য তাকে অন্য একটা মানুষের উপর ডিপেন্ড করতে হচ্ছে। সো এইভাবে বেঁচে থাকার কি মানে, যেটাকে বলা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ডিস্ট্রেস। ঠিক আছে, স্পিরিচুয়াল ডিস্ট্রেসের মতো এটা আরেকটা বলা হয় এক্সিস্টেন্সিয়াল ডিস্ট্রেস, যে এইভাবে বেঁচে থাকার কি মানে। সো এই ধরনের মানুষগুলা যখন আর নিতে পারে না, তখন তারা মরে যেতে চায়, স্বেচ্ছায় মৃত্যু কামনা করে, এটাকে বলা হচ্ছে ইউথেনাসিয়া। ঠিক আছে? জি জি So, স্যার। এই ইথেনাসিয়া আর অ্যাসিস্টেড সুইসাইডের মধ্যে পার্থক্য কি? ধরেন আমি একটা ককটেল বানাইলাম, যে আমি এই লোকটাকে যে সুসাইড করতে চাচ্ছে তাকে মারার জন্য যে ককটেলটা ইউজ করাবে, ধরলাম সেখানে হাই ডোজে মরফিন হইতে পারে, বা ধরলাম পটাশিয়াম সায়ানাইড আছে ধরলাম। যদি একজন ডাক্তার ইন্টেনশনালি নিজে এটা পুশ করে রুগীটাকে মারে, মানে এই ডাক্তারের নিজে পুশ করার মাধ্যমে রুগীটার মৃত্যু হয়, সেটা হচ্ছে ইউথেনাসিয়া। আর একটা হচ্ছে আমি ককটেল টকটেল বানায়া রুগীটার হাতে তৈরি করে দিলাম, নাও এবার তুমি নিজেরটা নিজে পুশ করো। বুঝতে পারছেন? তাহলে ওটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুসাইড। ঠিক আছে? জি স্যার। তাহলে একটা আমি নিজ হাতে পুশ করে মারলাম, আর একটা সবকিছু রেডি করে তার হাতে তুলে দিলাম, নে বেটা এবার তুই নিজে পুশ করে নিজে মর, বা নিজে ওষুধটা খায় নিজে মর, এরকম আর কি জিনিসটা। সো এটা এখনকার একটা হট টপিক আমি বলবো, কারণ কিছুদিন আগে ইংল্যান্ডে, ওয়েলসে কিন্তু এই অ্যাসিস্টেড ডাইং এর উপর একটা বিল পাশ হয়েছে। সো এই যে যে ধরনের কথাগুলো বললাম, যে এই বিলের মাধ্যমে কি, যে ইউথেনাসিয়াকে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। ইউথেনাসিয়া কিন্তু বিশ্বের 2-1টা দেশে, যেমন বেলজিয়াম, স্কটল্যান্ড, এইসব দেশের কয়েকটা প্রদেশে আপনার কিন্তু ইউথেনাসিয়া চালু আছে। সো এখানে যদি এই বিলটাতে বলা হচ্ছে যে ইংল্যান্ডে এরকম যদি এই ধরনের ক্রাইসিসে ভুগে, মানে এরকম সাফারিং এ আর সহ্য করতে না পারে কোনো মানুষ, যদি এরকম অ্যাপ্লাই করে, তাহলে 2জন ডাক্তারের মধ্যে একটা কমিটি করে তাদের অ্যাপ্রুভাল, 7 দিনের মধ্যে একটা অ্যাপ্রুভাল দিয়ে তারা ইউথেনাসিয়ার জন্য এলিজিবল কিনা সেটা ডিক্লেয়ার করতে হবে আর কি। এইটা এখন আপনাদের থট কি, এই যে ইউথেনাসিয়া বাংলাদেশে যদি এরকম চালু হয় ইউথেনাসিয়া, তাহলে কেমন হবে? ইউথেনাসিয়ার পক্ষে কে কে আছে? কারা ইউথেনাসিয়ার পক্ষে, যে ইউথেনাসিয়া চালু করা উচিত?
স্যার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে তো এটা সম্ভব না। তাহলে তো আপনি তো কারণ বাংলাদেশ, বিপক্ষে চলে গেলেন। পক্ষে কে আমি আছে? বিপক্ষে। পক্ষে কেউ নাই? তাহলে ঋত্বিকের কথা যদি বলি, তাহলে সে আরো ধরলাম 30-40। সঠিক ফোনটা বলো, সঠিক ফোনটা বলো, বলে যে আহ, আসতেছে। সো এখন এই যে ইথেনেসের কথা যে বলছে, তাহলে ঋত্বিকের কথা যে বললাম, ঋত্বিকা আরো 20-25-30 বছর বাঁচবে, তাহলে এইভাবে বেঁচে থাকবে মূর্তির মতন? কি মনে হয়? না, তুমি মরতে পারো না, তোমার যেমনে হোক বেঁচে থাকতে হবে, এভাবে ধুকে ধুকে হলেও বেঁচে থাকতে হবে। স্যার আমাদের প্যালিয়েটিভের তো 4টা কম্পোনেন্ট আছে, ওই দিক দিয়ে তাকে আহ, কাউন্সিলিং করা, ওই স্পিরিচুয়াল কেয়ার, ফিজিক্যাল মেন্টাল কেয়ার তো অবশ্যই, স্পিরিচুয়াল কেয়ার, সোশ্যাল কেয়ার, এগুলোর দিকে বিল্ড আপ করতে হবে, তাকে বুঝাইতে হবে। তাছাড়া তো স্যার এইভাবে কি হবে? তাহলে প্যালিয়েটিভ কেয়ার দিয়ে আপনি কষ্ট কমাবেন, কিন্তু একটা জিনিস আমাকে বলেন তো, প্যালিয়েটিভ কেয়ার দিয়ে কি সব কষ্ট কি কমানো সম্ভব হবে? মানে না। আমিও তাই এ- ভাবতাম, তাও ভাবতাম, কিন্তু আমি এখন যে হৃৎকের যে কথাটা বলছি, এক্সিস্টেন্সিয়াল ডিস্ট্রেস, এখানে আপনি প্যালিয়েটিভ কেয়ার দিয়ে কি করবেন? আপনি যতই মেন্টাল সাপোর্ট দেন বা যা দেন, তাই না? কিছু কিছু ক্ষেত্রে বুঝতে আছে পারছি। কিন্তু প্যালিয়েটিভ কেয়ারও কিন্তু ইয়ে হয়ে যেতে পারে। ফেল তাহলে করতে তখন পারে অবশ্যই স্যার। ফেল সব দেওয়া ফেল সম্ভব না করতে জি পারে। স্যার। হ্যাঁ। তো এটা নিয়ে আবারও সেই এথিক্যাল ডাইলেমার ব্যাপার স্যাপার আছে। তাহলে এখন ইউথেনেশিয়ার পক্ষে কি? ইউথেনেশিয়ার পক্ষে কি যে পেশেন্টের অটোনমি, যে আমার জীবন আমি মরতে চাইছি, আমি মরবো, আমার ইচ্ছা। নাম্বার টু, আমার কোয়ালিটি অফ লাইফ, এই যে আমি এভাবে বেঁচে আছি, আমার তো কোয়ালিটি অফ লাইফ বলতে কিছু নাই, সো এভাবে বেঁচে থাকার কি মানে? 3 নম্বর কথা আছে, এভাবে ভুগে ভুগে মানুষের গালি খেয়ে মানুষের উপর বোঝা হয়ে বেঁচে থাকাচ্ছে, আমি যতদিন আমি, তাও আমার ডিগনিটি আছে, আমার ভ্যালুটা আছে, সেই হিসেবে আমি বরং এই দুনিয়া থেকে বিদায় নিই। 4 নম্বরটা হচ্ছে অ্যাক্ট অফ কম্প্যাশন, কাইন্ডনেস অথবা মার্সি, যে আমরা বাকিরা যারা আছে, আমরা দয়া পরবশ হয়ে তাকে মৃত্যু উপহার দিলাম, যে তার এই বেঁচে থাকাটা আমাদের সহ্য হচ্ছিল না, বা তার এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না, সো তার উপর আমরা দয়া করলাম, বা তার প্রতি আমরা সহমর্মিতা দেখায় তাকে ইউথেনাসিয়া দিলাম। এগুলো হচ্ছে ইউথেনাসিয়ার পক্ষে যুক্তি। বিপক্ষেটা কি? বিপক্ষ হচ্ছে সেন্সিটি অফ হিউম্যান লাইফ, বা যে একটা মানব জীবনের যে পবিত্রতাটা, সেই জিনিসটা। রিলিজিয়াস পারপাস অফ সাফারিং, যে অনেক সময় মনে করা হয় যে যেহেতু আল্লাহ আমাদের কপালে এটা রেখেছে, ভোগান্তিটা কিন্তু আল্লাহ দিয়েছেন, যে এটা এক ধরনের আমাদের পরীক্ষা। নাম্বার 3, যেটাকে মনে হয় প্লেইং গড, যে জীবন একমাত্র আল্লাহ দিতে পারেন, জীবন একমাত্র আল্লাহ নিতে পারেন। সো আমরা যদি ইউথেনাসিয়া দিয়ে আরেকজন মানুষের জীবন নেই, সো এটা কিন্তু একমাত্র আল্লাহর সাথে বা আল্লাহর সাথে বিরোধিতা এরকম হতে পারে। 4 নম্বর, আমাদের কাজ, ডাক্তারদের কাজ হচ্ছে জীবন বাঁচানো, জীবন নাশ করা না। 5 নম্বর, স্লিপার স্লোপ। স্লিপার স্লোপ বলতে বোঝানো হচ্ছে যে এরকম যদি আমরা ইউথেনেশিয়ার কথা বলি, তাহলে অনেকেই দেখা যাবে যে আহ, অনেকে অল্প কিছু, মানে অল্প কিছু বলবো না, যে ব্যথার জন্য, যে ধরলাম ক্যান্সারে ব্যথা হচ্ছে, কিন্তু সেটার জন্য প্যালিয়েটিভ কেয়ার আর না খুঁজে, প্যালিয়েটিভ কেয়ার কোথায় পাওয়া যায়, কোথায় আছে সেরকম খোঁজ খবর না করে ইউথেনাশিয়ার জন্য অ্যাপ্লাই করে বসবে। বা ধরেন সাইকোলজিক্যাল সাফারিং হচ্ছে, সেখানে ঠিক মতো সেই জায়গাটাকে অ্যাড্রেস না করে, সেটার আহ জন্য খোঁজ না করে বরং ইউথেনাশিয়ার জন্য অ্যাপ্লাই করে বসবে, এরকম হতে পারে। আর 6 নম্বরটা, যে এটা সর্ট অফ যেহেতু একজন মানুষের জীবন নেই, এটাকে ক্রিমিনাল অ্যাক্ট বা ইলিগাল বলা হচ্ছে, সেই পয়েন্টগুলো হচ্ছে ইউথেনাশিয়ার এগেনস্ট। এখন নিচে যে পয়েন্টগুলো আছে, এগুলোকে আমরা বলবো যে জিনিসগুলো কিন্তু এগুলা ইউথেনেশিয়া বা মেডিকেল অ্যাসিস্টেড ডাইং না, বরং এগুলা তার রোগের কারণে হচ্ছে। যেমন অ্যালাউইং দ্য নেচার টু টেক ইটস কোর্স ইন সামওয়ান ইমিডিয়েটলি ডাইং, যখন একটা মানুষ মারা যাচ্ছে, সো সেটা তার রোগের যে ট্র্যাজেক্টরি, তার ইলনেসের যে ট্র্যাজেক্টরি, তার রোগের কারণে আস্তে আস্তে মারা যাচ্ছে, সো এটা কোনো ইউথেনেশিয়া না। যে ট্রিটমেন্ট গুলা ফিউটাইল ট্রিটমেন্ট, সেগুলো যদি আমরা স্টপ করে দিই, যেমন উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক, উল্টাপাল্টা কেমো রেডিও, এগুলো যদি স্টপ করে দিই, তাহলে মানুষটা মারা গেলে সেটা ইউথেনাশিয়া না। যে ট্রিটমেন্ট গুলো তার জন্য বার্ডেন ট্রিটমেন্ট, সেগুলোকে স্টপ করে দেওয়া। আরেকটা যেটা হচ্ছে, যে আমরা যদি মরফিন ইউজ করি, ধরেন মরফিন একটা তো নার্কোটিক ড্রাগ, বা এটা একটা পাওয়ারফুল ড্রাগ, সো এটার ওভারডোজ হলে কিন্তু মানুষ মারা যেতে পারে। কিন্তু আমরা যদি বেস্ট প্র্যাকটিস গাইডলাইন বা রেগুলার নিয়ম নীতি মেনে যদি আমরা তাকে যদি তার পেইন কমানোর জন্য মরফিনটা ঠিক ডোজে ঠিকভাবে ইউজ করে থাকি, এবং ওই রোগী যদি মারা যায়, তাহলে সেটা মরফিনের দোষ না। তার মানে এই সবগুলো হয়েছে সো ডিউরিং দ্য ডিজিজ ট্রাজেক্টরি, কোর্স অফ ডিজিজ বা কোর্স অফ ট্রিটমেন্টের সময় সে মারা গেছে, সেটা ন্যাচারাল ছিল, কোনোটাই কিন্তু ইউথেনেশিয়া বা অ্যাসিস্টেড ডাইং এর কারণে মারা যায় না। লাস্টে যে জিনিসটা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে প্যালিয়েটিভ সিডেশন। নামটা হচ্ছে সিডেশন প্যালিয়েটিভ।
সাফারিং, কষ্ট যখন অতিমাত্রায় চলে যায়, যেটার অন্য কোনো ব্যবস্থা, ওষুধ বা ব্যবস্থার মাধ্যমে কমানো যাচ্ছে না, তখন এই কষ্টটা যাতে রুগী বুঝতে না পারে, সেখান থেকে প্যালিয়েশনের জন্য তাকে সিলেক্ট করে দেওয়া হয়। তাহলে কি বলা হচ্ছে, এখানে আমরা কিছু ওষুধ ইউজ করি, মনিটরড ইউজ অফ ড্রাগস। কি জন্য করি? টু ইন্ডিউস এ স্টেট অফ ডিক্রিসড অর অ্যাবসেন্ট অ্যাওয়ারনেস বা আনকনসিয়াসনেস তৈরি করার জন্য। কি উদ্দেশ্যে? ইন অর্ডার টু রিলিভ ইনটলারেবল সাফারিং ফ্রম রিফ্রাক্টরি ইন্ট্রাক্টেবল সিমটম। কেন রিফ্রাক্টরি ইন্ট্রাক্টেবল বলছি? যে আমার সব ধরনের চেষ্টা চালানোর পরও যা যা আমাদের অ্যাপ্রোচ বা মেডিসিন বা যা যা করা আছে সেগুলো ব্যবহার করার পর আমরা তার এই সাফারিংটা কমাতে পারছি না। সো তখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ সিডেশন দিয়ে থাকি। সাধারণত প্যালিয়েটিভ সিডেশনের ক্ষেত্রে আমরা মরফিন, মিডাজোলাম এটা কম্বিনেশন ইউজ করে থাকি। তাছাড়াও প্রোপোফল, কেটামিন এই জাতীয় ড্রাগগুলো ইউজ করা যায়, সিরিঞ্জ পাম্পের মধ্যে সাধারণত ইউজ করা হয়। সো শেষে ক্লাসটা শেষ করি, লাস্টে যেটা এথিক্যাল অবজেক্টিভস আর অফেন ইন কনফ্লিক্ট। সো আপনারা আজকে আমাদের ডিসকাশন থেকে বুঝতে পেরেছেন যে অনেক সময় আমরা রাইট রং এটার মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আমরা বারে বারে কিন্তু হ্যাঁ না এদিক সেদিক কনফিউজড হয়ে যায়। সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট হবে যে আমার বার্ডেন এবং বেনিফিট এটাকে ঠিক মতন ওয়ে আপ করা, এবং দরকার হলে আমার যে কলিগদের কাছে আছে, সিনিয়রদের সাথে আছে, তাদের সাথে কিন্তু আমাদের কনসালটেশন করে নেওয়া, ডিসিশন নেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো লিগাল বা রেগুলেটরি ইয়াতে ঝামেলায় পড়ি কিনা। যে ওই যে বললাম, যে ডকুমেন্টেশনের কথা বললাম, কাউন্সিলিং এর কথা বললাম, এগুলো মাথায় রাখতে হবে। সবসময় চোখ খোলা রাখতে হবে যে আমার ওভারঅল এইমটা কি, আমি আসলে আমার আমি আমি দূরদৃষ্টিতে কি চাচ্ছি, আমি রোগীর ভালোর জন্য কি, আমার মেইন উদ্দেশ্যটা কি, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা, সাফারিং কমানো। এবং বেস্ট ইন্টারেস্ট ইজ ওয়াইডার দেন মেডিকেল বেস্ট ইন্টারেস্ট। যে সবসময় সবকিছু আমরা শুধুমাত্র মেডিকেল রিলেটেড চিন্তা ভাবনা করলে কিন্তু হয় না। লাইক ওষুধ, চিকিৎসা, টেস্ট, হ্যাঁ, অপারেশন, এই সব কিছু মাত্র চিন্তা করলে হয় না, কারণ অনেক সময় কিন্তু আমাদেরকে আরো ওয়াইডার অ্যাঙ্গেলে চিন্তাটা করতে হয়। কিন্তু লাস্টে এই কোশ্চেনটা দিয়ে শেষ করি, বলো তো দেখি নিচে কোনটার জন্য প্যালিয়েটিভ সিডেশন অ্যাপ্লিকেবল হবে? ডাক্তার নিতুল রানী কুন্ডু, আপনি যদি একটু রেসপন্স করেন। এখানে কোনটার জন্য প্যালিয়েটিভ সিডেশন অ্যাপ্লিকেবল? স্যার আনকন্ট্রোলেবল সিমটমস। এক্স্যাক্টলি, আনকন্ট্রোলেবল রিফ্রাক্টরি সিমটম যেগুলো আছে, সেটা যেটা আমরা কোনোভাবে আর ম্যানেজ করতে পারছি না, তাদের ক্ষেত্রে প্যালিয়েটিভ সিডেশন হবে। ওকে, এই ছিল আজকে আমাদের এথিক্যাল ইস্যুস নিয়ে আলোচনা। মনে হয় কি লম্বা আলোচনা হয়ে গেল, 3:30 বাজে নাকি? সবাইকে অনেক ধন্যবাদ। এনি কোশ্চেন? বলেন, কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু? স্যার, মনে হয় আহ, ওরকম কেউ রেসপন্স করবে না, কারণ সবার মনে হয় স্যার ওই এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো কারো যদি রোজা কোনো রোজায় প্রশ্ন ধরছে, থাকে, আচ্ছা। আমাদের ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার ম্যাডাম সবাই উপস্থিত আছেন। তো ইয়া, তাদেরকে ট্যাগ করে আপনাদের কোয়ারিজ বা কোশ্চেন গুলো ওখানে আপনারা চাইলে করতে পারেন, ওখানে একটা ডিসকাশন হইতে পারে আমাদের। শিওর, অবশ্যই। ঠিক আছে, তাহলে রোজার দিন আর মনে হয় দেরি না করি। সো সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। ঠিক আছে।